প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর মেরো না চাচি, প্লিজ, আমার খুব লাগছে। আমার মেয়েকে কোন সাহসে অপমান করিস তুই? খুব সাহস বেড়েছে তোর। আমার খেয়ে আমার পরে আমার মেয়েকে অপমান করছিস? চাচি, আমি সত্যি বলছি, আমি ওকে অপমান করিনি। কি? তুই আমাকে মিথ্যাবাদী বানাতে চাচ্ছিস? দেখেছো আম্মু, তুমি দুধ পালাতে কার সাপ পুষছো। দেখো, তুমি নিজেই দেখো, আমাকে কলেজের সবার সামনে অপমান করে এখন সাধু সাজছে। আমি সত্যি বলছি চাচি, আমি বলতে বলতে জ্ঞান হারালো। চল, এই অলক্ষী এভাবেই থাক, মরুক। আজ যা মেরেছি তা তোকে আর অপমান তো দূরে থাক, কথা বলতেও ভয় পাবে। ইউ আর মাই বেস্ট আম্মু। বলে জড়িয়ে ধরে পায়েলের দিকে শয়তানি হাসি দিয়ে সেটা কেউ দেখতে পেল না। চল বা, কিছু খাবি, মুখটা কেমন শুকিয়ে গেছে, চল। কিছু বুঝলেন না তো চলুন জেনে নি। পায়েলের মা বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে পায়েল বেঁচে যায়। পায়েলের যাওয়ার জায়গা না থাকায় ওর চাচার বাড়িতেই থাকে। আর তুলি ওর চাচাতো বোন এ বাড়ি থেকে কাজের লোকের মতো ব্যবহার করে। পায়েল আর তুলি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, একই কলেজে পড়ে। আজ কলেজের সিনিয়র বড় ভাই সকলের ক্রাশ তুলির বিয়ে। রুহান পায়েলের প্রশংসা করায় তুলি রেগে যায়। আর তুলি ওর মাকে বলে পায়েল ওকে কলেজে অপমান করেছে। ও জানে এটা বললে ওর মা পায়েলকে মারবে, আর হলেও সেটাই। তারপরের কথা তো জানেনি। পায়েলের জ্ঞান ফিরলো সন্ধ্যায়। ও উঠে ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়লো। প্রায় প্রচন্ড ব্যথা, জ্বর আসবে মনে হয়, তাই একটা নাপা ওষুধ খেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইল। ও জানে আজ ওর খোঁজ নিতে কেউ আসবে না। চোখ বন্ধ করে ভাবতে লাগলো ওর আব্বু আম্মু বেঁচে থাকলে আর এত কষ্ট সহ্য করতে হতো না। যখন ওর আব্বু আম্মু বেঁচে ছিল তখন সবাই ওর সাথে ভালো ব্যবহার করত, আর এখন এভাবেই চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আমি আসছি জান, তোমাকে আর কষ্ট পেতে দিব না। সবাই তোমাকে দেওয়া কষ্টের শাস্তি পাবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তখনই দরজায় কেউ নক করলো। কাম। স্যার, আমাকে ডেকেছিলেন? যে কাজটা করতে বলেছিলাম করেছো? জি স্যার, কালকে ফ্লাইট। গুড। আর একটা কাজের কি খবর? ওটা এখনো হয়নি, কাজ চলছে। ওকে, তাড়াতাড়ি সব প্রুফ আমার হাতে চাই। ওকে। যাও। পায়েলের ঘুম ভাঙলো রাত 10টায়। ঘুম থেকে উঠে দেখলো চারু, কাজের লোক, ওর পাশে বসে আছে। পায়েল উঠে বসতে বলল, তুই এখানে কেন? শুয়ে থাক তুই, তোর শরীরে জ্বর, তোকে আবারও মেরেছে তাই না? আরে না, কি যে বলিস। থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তাহলে তোর হাতে এগুলো কিসের দাগ? পায়েল কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। তা দেখে চারু বলল, বসে না থেকে শুয়ে পড়, ভাই এসে তোকে বসে থাকতে দেখলে বকবে। আবির ভাইয়া? ঔষধ আনতে গেছে। ভাইয়া বাসায় অশান্তি করেনি তো? করবে না আবার? তোর চাচিকে ধুয়ে দিয়েছে, বেশ করেছে। আবার আমার জন্য ভাইয়া চাচির সাথে বাজে ব্যবহার করেছে, নিজেকে অপরাধী লাগছে। এই, তুই কাঁদিস কেন? তোর চাচি যে তোকে এত মারে, কই চাচি তো নিজেকে অপরাধী লাগে না? পায়েল কিছু বলার আগেই আবির চলে আসলো। কেমন আছিস বোন? খুব মারছে না তোকে? আমি তোর ভাই হয়ে তোকে রক্ষা করতে পারছি না। পায়েল আবিরের চোখের দিকে তাকিয়ে দেখলো আবিরের চোখে পানি চিকচিক করছে। পায়েল মলিন হেসে বলল, এই ভাইয়া, তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি। আবির আর নিজেকে ধরে রাখতে পারলো না, পায়েলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। পায়েলও কাঁদছে। শুধু এই একটা মানুষই পায়েলকে ভালোবেসে আগলে রাখে। চারুও কেঁদে দিল। ভাই বোনের ভালোবাসা দেখে আবির পায়েলের চোখের পানি মুছে দিয়ে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, আমার বিয়েতে আনন্দ করবি না? সে তো করবই, আমার একমাত্র ভাইয়ের বিয়ে, আর আমার ভাবি আসবে বলে কথা, মজা করব না? চারু, যা খাবার নিয়ে আয়। চারু খাবার আনলে পায়েল বলল আবিরের হাতে খাবে। আবিরও পায়েলকে খাইয়ে দিয়ে পায়েল খাবার খাচ্ছে আর ভাইয়ের সাথে বকবক করছে। আবির পায়েলকে খাইয়ে দিয়ে নিজে গিয়ে খেয়ে নেয়। এসে দেখে পায়েল ঘুমিয়ে পড়েছে, তাই দরজা
ভেজিয়ে দিয়ে চলে যায়। আই এম সরি। একটা কাজও তো ঠিক মতো করতে পারিস না। আমি তো নো এক্সকিউজ। কিছুক্ষণ চুপ থেকে বলল, কবে আসবি? খুব তাড়াতাড়ি। আরো কিছু কথা বলে ফোন রেখে দিল। আবির পায়েলকে নিয়ে পড়ে গেল। পায়েলকে এখানে রাখা সেফ না, ওকে সেফ রাখতে হবে, না হলে এই মহিলা পায়েলকে মেরে ফেলতেও দুবারও ভাববে না। দিনের পর দিন বোনটার কষ্ট ও দেখতে পারছে না, সব তাড়াতাড়ি করতে হবে, না হলে বড় বিপদ হতে পারে। মনে মনে কথাটা ভাব। আহমেদ বাড়ির সবাই খেতে বসেছে, চুপচাপ খেয়ে যাচ্ছে, শুধু চামচের টুংটাং শব্দ হচ্ছে। সবাই নীরবতার ভেঙে জুলি বলল, আবির আজ শপিং করতে যাবে? সেটা আপনাকে ভাবতে হবে না। মানে আমি ভাববো না মানে কি? তাহলে কে ভাববে? আমার সময় হলে আমি নিজেই বলবো। আর কয়দিন পর বিয়ে, এখন শপিং না করলে দেরি হয়ে যাবে। হোক দেরি, আপনাকে ভাবতে মানা করছি আমি? তুমি সব সময় আমার সাথে কেন এমন ভাবে কথা বলো? আমি তোমার মা হই। মা? ভাইয়া তুমি এমন ভাবে বলছো কেন? তোর কাছ থেকে শিখতে হবে কার সাথে কেমন করে কথা বলবো। ছোট ছোটর মতো থাক। ছোট হয়ে আমাকে জ্ঞান দিতে আসছিস? তোর কত জ্ঞান আছে? তোকে আর তোর মাকে আমার চেনা আছে। পায়েলের সাথে তোরা কি কি করিস সেটা আমি ভালো করেই জানি। আজকের পর থেকে যে পায়েলের সাথে বাজে বিহেভ করবে, তার যে আমি কি হাল করব আমি নিজেও জানি না। এতদিন বারবার বারণ করেছি, শুনিসনি তোরা কেউ। পায়েল কিছু বলে না, তাই তোরা পার পেয়ে যাস। সব সময় আমার সাথে বাজে ব্যবহার করো, আর পায়েলের সাথে ভালো ব্যবহার করো। মনে হয় ওই তোমার আপন বোন, আর আমি কেউ না। রাইট। ভাইয়া থামো তোমরা। আবিরের সামনে পায়েলের সাথে জুলি আর তুলি ভালো ব্যবহার করে, কিন্তু যখন আবির থাকে না তখন পায়েলকে দিয়ে খাটিয়ে মারে। বাসার অনেক কাজ পায়েলকে দিয়ে করায়। আবির জানতো না অফিসে থাকতো। একদিন তাড়াতাড়ি বাসায় এসে পায়েলকে কাজ করতে দেখে অবাক প্লাস রাগ হয়ে বলল, তুই এগুলো কি করছিস? কিছু না ভাইয়া। তখন চারুই সব বলে দেয়। আবির সেদিন বাড়িতে খুব অশান্তি করেছিল। কয়দিন পায়েলকে কিছু বলেনি। আবির কয়েকদিনের জন্য ব্যবসার কাজে বাইরে গেল। সেদিন জুলি পায়েলকে প্রথম মেরেছিল আবিরকে সব বলার জন্য। চারু সেটাও আবিরকে বলে দেয়। আবির অনেক রেগে গিয়েছিল, কিন্তু কিছু বলেনি। ও কিছু বললে জানে ওরা অস্বীকার করবে, আবার পায়েলের উপর অত্যাচার করবে, আবার কাল দ্বিতীয়বার মেরেছে। আবির এবার আর চুপ থাকতে পারলো না। কালকের পায়েলকে কেন মেরেছিস তুই আর তোর মা? ওর দোষে ও মার খেয়েছে। কি দোষ ছিল শুনে? ভাইয়া ও আমাকে সবার সামনে অপমান করেছে। কি নিয়ে অপমান করেছে? আসলে ও ও আমাকে কালকে তোকে ও অপমান করে নাই, তুই মিথ্যা বলে তোর মায়ের কাছ থেকে মার খাইয়েছিস এবং তুই ওকে প্রতিনিয়ত কলেজের সবার সামনে অপমান করিস। আব্বু তুমি কিছু বলো? ভয় পেলে? গুড, ভয় পাওয়া ভালো। আর তোর আব্বু কি বলবে উনি জানেন। হ্যাঁ, এখন ওনার মুখ খুললেই বিপদ। তোমরা চুপ করো। আর আবির, উনি তোমার বাবা হন। সেটা আমি জানি, আপনাকে বলতে হবে না। পায়েল খেয়ে আয়, আমি তোকে ড্রপ করে দিব। তুলি আর জুলি রাগী চোখে তাকালো পায়েলের দিকে। পায়েল মাথা নিচু করে বসেছিল, চোখ ছলছল করছে ওর। ওর জন্য বাসায় অশান্তি হোক সেটা ও চায় না। গলা দিয়ে খাবারও নামছে না, ওর পানি খেয়ে চলে গেল। তোমরা কিছু বললে না কেন? সবসময় কেন ভাইয়া ওর পক্ষে কথা বলে? তোমরা পায়েলের সাথে বাজে ব্যবহার করো। আরিফ কখনো পায়েলের সাথে বাজে ব্যবহার করে না, আবার ভালো ব্যবহারও করে না, সব সময় গম্ভীর থাকে। তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। জানোই তো আবির কত কিছু বলে। আমি আমার ছেলেকে চিনি, অযথা কথা বলে না, আর যেন কখনো না শুনি। পায়েল আর পায়েল, এই পায়েলকে আমার সহ্য হয় না। পায়েলকে কলেজে আসতে দিতে চায়নি আবির জ্বরের কারণে, কিন্তু পায়েল কলেজে এসেছে। বাসায় থাকলে আবার অশান্তি শুরু করবে। ওর চাচিও এটা জানে, তাই আবিরকে রাজি করি কলেজে যাচ্ছে। গায়ের দাগগুলো নেই মলম লাগানোর জন্য। আবির গাড়ি চালাচ্ছে আর পাশে পায়েল বসে আছে। পায়েল বলল, ভাইয়া এমনটা না করলেও পারতে। কেমনটা? আমার জন্য অশান্তি আমার ভালো লাগে না ভাইয়া। তোর জন্য অশান্তি সেটা কি বলতো? তোকে সব নিয়ে ভাবতে হবে না, আর একটু প্রতিবাদ করতে শেখ, না হলে কি করে হবে বল? পায়েল কিছু বলল না। একটা কথা প্রতিদিনই বলে আবির,
কিন্তু পায়েলের কোনো ভাবান্তর ঘটলো না। কলেজের সামনে আসতেই পায়েল আবিরকে বাই বলে চলে গেল। পায়েল আসতেই টিপ, পায়েলের একমাত্র বেস্ট ফ্রেন্ড, কোথা থেকে দৌড়ে আসলো আর বলল, শাকচুন্নি, এতক্ষণ লাগে আসতে? বেশি দেরি হয়নি তো, ঠিক টাইমেই এসেছি। তাই তা, এখন কটা বাজে? চল, ক্লাস শুরু হয়ে গেছে তো। এখন থেকে 15 মিনিট আগে শুরু হয়ে গেছে। তা দাঁড়িয়ে আছিস কেন? চল, দৌড়ে ক্লাসে যাই। বলে টিপের হাত ধরে টেনে নিয়ে যায়। গোধূলির বেলা সূর্যটা পশ্চিম কোণে ঢলে পড়েছে। সূর্যের লাল আলো পায়েলের মুখে লাগছে, সাথে মৃদু বাতাস। পায়েল ছাদে দাঁড়িয়ে এগুলো উপভোগ করছিল আর ব্যস্ত শহর দেখছে। কেউ অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় যাচ্ছে, কেউ চায়ের দোকানে বসে গল্প করছে, ছোট ছোট বাচ্চারা খেলছে, কেউ বা তার প্রেয়সীকে নিয়ে হাতে হাত ধরে হাঁটছে আর বাদাম খাচ্ছে। পায়েল এগুলো মনোযোগ সহকারে দেখছে, ওর কোনো দিকে খেয়াল নেই। আজানের ধ্বনি কানে আসতেই ওর ধ্যান ভাঙলো। মাথায় ওড়না টেনে দৌড়ের নিচে নামলো। ড্রয়িং রুমে আসছে পায়েল খুশি হয়ে গেল। দৌড়ে গিয়ে ফুপিকে জড়িয়ে ধরলো। কেমন আছিস পায়েল? ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। তুমি কেমন আছো? ভালো আছি। আমাকে কারো চোখেই পড়ে না, কেউ ভালোবাসে না আমাকে। রেক বাবু, তোরে ফুলতে পারি নাকি আমি? থাক থাক, আর পাম দিতে হবে না, সবাইকে আমার চেনা আছে। বাবা, কত রাগ, ভয় লাগে তো। রুমি, যাও গিয়ে রেস্ট নাও। জার্নি করে আসছো, পরে কথা বলো। চারু, এই লাগেজগুলো রুমে দিয়ে আয়। হ্যাঁ মেঘ, চলো, ফ্রেশ হবে। আমি থাকি পায়েলাপুর সাথে, তুমি যাও। ফ্রেশ হয়ে থেকো। না না, কাবির নেহি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ হয়ে নে, তারপর দুজন গল্প করব। আচ্ছা। ওরা ফ্রেশ হতে চলে গেল। জুলি পায়েলের হাত ধরে চেপে ধরে বলল, বেশি বাড়াবাড়ি করবি না, পুপির থেকে দূরে দূরে থাকবি। চাচি, লাগছে আমার। তোর লাগার জন্যই তো ধরছি। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কি হচ্ছে এখানে? চাচি চট করে হাত ছেড়ে দিল। ফোন দেখার মতো চমকে গেল। দুধ নিয়ে বলল, আরে সম্পদ, বাবা কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, আয় বস। তুই আসবি জানতাম না তো। আবিরের বিয়ে আর আমি আসবো না? তা কখন বললাম তুই আজ আসবি সেটা জানতাম না তো। ও, আবির কই? ও অফিসে একটু পরেই চলে আসবে। সম্পদ পায়েলের দিকে তাকিয়ে বলল, ওকে ওভাবে হাত ধরে রাখছিলে কেন? পায়েল ব্যথায় হাত ঘষছে। কই ও? ওর কাজ বুঝিয়ে দিচ্ছিলাম। ও যা বাবা, রেস্ট নে, অনেকটা জার্নি করে এসেছিস। হ্যাঁ, রুমটা দেখিয়ে দাও। চারু কই গেল? দিক ওদিক দেখে পায়েলকে চোখে পড়তে বলল, পায়েল যা তো সম্পদকে রুমটা দেখিয়ে দে। আসেন ভাইয়া। রুমির বড় ছেলে হচ্ছে সম্পদ। যেমন দেখতে সুন্দর, হাইট 5'11", ফর্সা জিম করা বডি, বেবি পিঙ্ক ঠোঁট, কপালে সিল্কি চুলগুলো এসে পড়ে, তেমন রাগীও। পায়েল সম্পদকে ভালো লাগে, কিন্তু সাথে পায়েল সম্পদকে ভয় পায়। সবসময় রাগী ফেস করে থাকে, সাথে গম্ভীরভাবে কথা বলে। পায়েল সম্পদের থেকে দূরত্ব বজায় রেখে চলে, তাও ঘুরে ফিরে সম্পদের সামনেই পড়ে। দু একটা ধমকও খেয়েছে সম্পদ থেকে পায়েল। পায়েল রুমের সামনে গিয়ে বলল, এটা আপনার রুম ভাইয়া। আমার জন্য কফি আনো। আচ্ছা। বলে চলে গেল। পায়েল নিচে এসে দেখে জুলি আর তুলি কি নিয়ে পিছপিছ করছে। পায়েল এটা দেখে রান্নাঘরে চলে গেল কফি করতে। চারুও আছে, রাতের খাবার তৈরি করছে। চারু আর পায়েল গল্প করতে করতে কফি বানানো হলে পায়েল কফি নিয়ে উপরে ওঠার সময় তুলি পথ আটকালো। পায়েল ভ্রুকুচকে বলল, কি হলো, এভাবে পথ আটকালেন কেন? তুই যা, আমি কফি নিয়ে যাচ্ছি ভাইয়ের কাছে। পায়েল তুলির কথা শুনে হা হয়ে গেল, কারণ তুলি নিচে এক গ্লাস পানি ঢেলে খায় না, সে নাকি ভাইয়ের কফি নিয়ে যাচ্ছে বলল। পায়েলকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। পায়েল রান্নাঘরে চলে গেল। তুলি রুমে ঢুকে হা করে সম্পদের দিকে তাকিয়ে আছে। সম্পদ এটা দেখে ব্রু কুচকে তাকিয়ে কিছুটা রেগে বলল, কারোর রুমে আসার সময় নক করে আসতে হয়, জানিস না? না মানে, তোমার কফি। তুই কেমন করে জানলি আমি কফি খাবো? আমি তো পায়েলকে বলছিলাম। তোমার সাথে দেখা করতে আর কফি দিতে আসলাম। ও, কফি রেখে চলে যা। তুলি কফি রেখে চলে আসতে দরজার সামনে গিয়ে কারোর সাথে ধাক্কা খেলো।
এই এত আমাকে ধাক্কা দিলে কেন? তুমি আমাকে রিয়াদ্দব বলো কেন? নিচে ধাক্কা দিয়ে আবার আমাকে বলছে। এই তুই ছেলে হয় আমার মুখে মুখে কথা বলিস এত? বলেই মারার জন্য হাত উঠালো, কিন্তু মারতে পারলো না। সম্পদ হাত জোরে চেপে ধরলো। চোখ লাল হয়ে তুলির দিকে তাকালো। তুলি ভয়ে ব্যথায় হাত মুচড়াতে শুরু করলো। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? তোর হাত বেশি চলে তাই না? হাত ভেঙে দিব ওর গায়ে হাত তোলার দ্বিতীয়বার সাহস দেখালে। বলে হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। তুলি ভয়ে ব্যথায় কান্না করে দিল। দৌড়ে নিজের রুমে চলে গেল। তুলি চলে যেতেই মেঘ স্টাইল নিয়ে রুমে ঢুকে খাটে আসাম কেটে বসলো। সম্পদ এটা দেখে চোখ ছোট ছোট করলো। এটা দেখে মেঘ বলল, মন করে তাকাও কেন? ভয় পাই নাকি আমি তোমাকে? তাই নাকি? ইয়েস। সম্পদ মেঘের দিকে এগিয়ে আসতে মেঘ জোরে চেঁচিয়ে উঠলো আর বলল, আম্মু ওকে মেরে ফেললো গো। মেঘের চেঁচানো শুরু। রুমি, পায়েল, জুলি, চারু চলে আসলো। রুমি বলল, কি হয়েছে? তোমার ছেলে আরেকটু হলেই আমাকে মেরে ফেলতো। সম্পদ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে মেঘের দিকে। মানে? রুমি জানেন তার দুই ছেলে এমনই করে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে। কিছু না, চলো দুটো এমনি করে। ভয় পাইয়ে দিয়েছিলে তো? সবাই এক এক করে চলে যেতে লাগলো। মেঘ বলল, পায়েল আপু আমাকে নিয়ে যাও না, তাহলে বাঘটা আমাকে কাঁচা চিবিয়ে খাবে। পায়েল ভয়ে ভয়ে সম্পদের দিকে তাকালো। সম্পদ মেঘের দিকে রেগে তাকিয়ে আছে। পায়েল মেঘের পাশে গিয়ে মেঘের হাত টেনে দৌড় দিল। রাতের খাবার খেয়ে সবাই আর টুকটাক কথা বলছে। মেয়ে গাছ বায়না হয়েছে পায়েলের হাতে খাবে। পায়েলও খুশি মনে খাইয়ে দিচ্ছে, আর তুলি মেঘের দিকে রাগি চোখে তাকাচ্ছে বারবার। মেঘ এটা দেখে মাঝে মাঝে তুলির দিকে চোখ মারছে, আর তুলি চোখ বেরিয়ে আসার উপক্রম। আর এগুলো খুব সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে দেখছে সম্পদ। সম্পদ মেঘের কাছে ঠোঁট কামড়ে হাসছে। বাড়ির সবাই মিলে আবিরের বিয়ের শপিং করতে এসেছে, সাথে নিশি। আবিরের সাথে যার বিয়ে হবে, আর তার ছোট বোন এসেছে। আবিরের এক কথা, যার বিয়ে সে পছন্দ করবে সে তো করবে। তারও তো একটা ভালো লাগা আছে, অন্য কেউ কেন পছন্দ করবে? সবাই কোনো না কোনো কিছু পছন্দ করে নিচ্ছে, কিন্তু পায়েল আর মেঘ হাত ধরে ঘুরে ঘুরে দেখছে। সম্পদ একটা কাজে গিয়েছিল, এসে মেঘ আর পায়েলকে এভাবে ঘোরাঘুরি করতে দেখে এদেরকে ধমক দিল। এটা কি তোদের পার্ক মনে হচ্ছে? এভাবে ঘোরাঘুরি করছিস কেন? পায়েল আর মেঘ কাচুমাচু করতে লাগলো। ওরা কিছু বলছে না দেখে সম্পদ আবার বলল, চল কি কিনবি, পছন্দ করবি। ভাইয়া তুমি সবসময় বকো কেন? বকার মতো কাজ করলে তো বকবই। ওই আমরা তো বকা খাওয়ার মতো কোনো কাজ করি নাই, শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ঘোরার জন্য আইসিস তোরা? পায়েল কি বলবে খুঁজে পাচ্ছে না। এমনিতেও সম্পদকে ওর ভয় লাগে, আবার এখন ধমক দিয়েছে। ধমক দেওয়ায় গলায় সব কথা আটকে গেছে, তাই চুপচাপ ওদের কথা শুনছে। আরে দূর, আমরা তো ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়। পায়েল আপু শাড়ি নেবে নাকি গাউন নেবে সেটা বুঝতে পারছে না, তাই আমরা দুজন গবেষণা করছিলাম। এটাই আবার গবেষণা করার কি আছে? যে কোনো একটা নিলেই তো হয়। তাহলে দুই রকম নিলেই হয়। তাই তো, চলো আপু তুমি দু রকমই নিবা। বলে টেনে আনে, আর দোকানদারকে বলল, শোনো, এখানে সব থেকে ভালো শাড়ি বের করো তো, আমি আপুকে কিনে দিব, পচা হলে নিব না কিন্তু। দোকানদার দাঁত কেলিয়ে শাড়ি বের করতে লাগলো। দোকানদার একটার পর একটা শাড়ি দেখাতে লাগলো। মেঘের সব শাড়ি ভালো লাগছে। মেঘ বলল, ও শাড়িগুলো নিব, দেখো কত সুন্দর। আমি কিছু নেব না, চলো বাসায় যাব। কেন কিছু নিবা না? আমি কিনে দিব। তুমি নিবা না কেন? তুই কিনে দিবি মানে? তোর কাছে টাকা কই? সেটা তোমার না জানলেও চলবে। আচ্ছা জানতে হবে না, আমি চললাম। সম্পদ ওদের পেছনে দাঁড়িয়ে ওদের কাজকর্ম দেখছিল আর হাসছিল। পায়েল পেছন ফিরে দেখে সম্পদ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। পায়েল তাকাতেই সম্পদ মুখ গম্ভীর করে বলল, কি হচ্ছে এখানে? ভাইয়া দেখো না, আমার সব শাড়ি ভালো লেগেছে, ওটা নিব, একটু পছন্দ করে দাও। সম্পদ পায়েলের দিকে এক পলক তাকিয়ে শাড়ির দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ খুঁজে একটা নীল শাড়ি বের করে বলল, এটা পারফেক্ট। ওয়াও, এটা অনেক সুন্দর আপু। বলে চেয়ারে উঠে দাঁড়িয়ে শাড়িটা পায়েলের মাথায় ঘোমটা দিয়ে দিল। পায়েলের নীল শাড়িতেই
অনেক সুন্দর লাগতেছে। সাথে একটা পিঙ্ক কালারের গাউন আর কালো কালারের লেহেঙ্গা নিল, সেটাও অনেক সুন্দর। মেঘ পায়েলের কালারের সাথে মিল করে জামা কিনেছে। সম্পদ কিনেছে কালো কালারের পাঞ্জাবি আর ইয়াশ কালারের পাঞ্জাবি। সবাই কেনাকাটা করে বাসার দিকে রওনা দিল। শপিং করে সবাই টায়ার্ড। বিয়ের শপিং মুখের কথা না, কত কিছু, এটা না সেটা না, সব মিলে নিয়েছে, সব মনে করে নিয়েছে সবাই। আর যদি কিছু লাগে তখন কেউ একজন নিয়ে যাবে। এর মধ্যে তুলি মাঝে মাঝে সম্পদের সাথে চিপকে ছিল। সম্পদের সাথে এটা সেটা বলে ভাব জমানোর চেষ্টা করছে। সম্পদ সেটা বুঝতে পেরে পাত্তা দেয়নি, ইগনোর করে চলে গেছে। এটা দেখে পায়েল আর মেঘ মুখ টিপে টিপে হাসছে। তুলি রাগী চোখে তাকাতেই পুরো ইনোসেন্ট ফেস করলে যেন কিছুই জানে না, কিছুই বোঝে না। রাতে পায়েল আর মেঘ পাশাপাশি শুয়ে বক বক করছে পায়েলের ঘরে। পায়েল আর মেঘ দুজন দুজনকে পেলে দিন দুনিয়া ভুলে যায়। দুজনেই কি যে বক বক করে ওরা নিজেরাও জানে না, সব আজগুবি গল্প। পায়েল বলল, মেঘ, 10টা প্রাণীর নাম বলতো। 10টা জানি না, ও 6টা জানি, বলবো? বল। বিল্লু, বিল্লুর মা, বিল্লুর বাবা, বিল্লুর দাদু, বিল্লুর দিদান, বিল্লুর বউ। পায়েল কি বলবে খুঁজে পাচ্ছে না, ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বাহ, তোর তো দেখছি বহুত ট্যালেন্ট। এত ট্যালেন্ট কই রাখিস? পায়েল আর মেঘ চমকে মুখ ঘুরিয়ে দেখলো সম্পদ দরজায় ঠ্যাস দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ ম্যাকি হেসে বলল, তো মেয়েরা কামাল। না খেয়ে শুয়ে শুয়ে বকর বকর করছিস কেন? যা খেয়ে তারপর যা খুশি কর। তো আগেই তো চক। এইটুকু বলেই দাঁত কেলিয়ে জিভ কাটলো। চকলেট? কি? ওই এটা চকলেট। আর তুমি বেশি শোনো, কানে ডাক্তার দেখাও, এখনো সময় আছে। চকলেট কোথায় পাইছিস সেটা বল। চকলেট কই পাবো? চকলেট তো দোকানে থাকে। সেটা আমি জানি। ভালোই ভালোই সব বলবি নাকি অন্য ব্যবস্থা নিব? অন্য ব্যবস্থা মানে? দেখি কি ব্যবস্থা নেওয়া যায়। একটু খাইছি, বেশি খাই নাই। সত্যি, এই দেখো, এই তো এইটুকু। বাবা, ভালো তো। তা কে কিনে দিল? কেউ না, আমি একাই কিনেছি। তুমি যাও তো, শুধু পুলিশের মতো যারা করো। এদিকে পায়েল ভয়ে ঢোক গিলে যাচ্ছে, কিন্তু ওর গলা দিচ্ছে না, গলা কাট কাট হয়ে আছে। সম্পদ বুঝতে পেরে কিছু বলল না, চলে গেল। পায়েল যেন হাফ ছেড়ে বাঁচল। সম্পদ যেতেই পায়েল জোর করে শ্বাস নিল। আপু, তুমি বায়ুকে এত ভয় পাও কেন? আমি নিজেও জানি না। সম্পদ ভাইয়া সবসময় গম্ভীর মুখে থাকে, দেখলেই ভয় করে। ভিতর ডিম। পায়েল আর চোখে তাকালো। মেঘ কথা ঘুরিয়ে বলল, আমি আজ তোমার সাথে ঘুমাবো। কেন? সরি তো। পায়েল এটা দেখে ঠিক করে হেসে দিল। ওরা আজ খাবে না, আসার সময় অনেক চকলেট কিনে এনেছিল, সেগুলো খেয়ে এদের পেট ফুল, তাই আর খাবে না। জায়গা করে শুয়ে পড়লো। আজ আবিরের গায়ে হলুদ, বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। যে যার কাজ করছে, পায়েলও কাজ করছে। মেঘ পায়েলের কাজে হেল্প করছে। আবির নিজের বিয়ে বলে বসে নেই, সেও সব দেখাশোনা করছে, যাতে সম্পদ। কিন্তু তুলি সাজগোজ নিয়ে ব্যস্ত, ওর আর কোনো দিকে মাথা ব্যথা নেই। সাজগোজ হলেই হবে। সন্ধ্যার সময় হলুদের অনুষ্ঠান শুরু হবে, আর এখন বিকাল। অলরেডি ছোটরা গান বাজনা শুরু করে দিয়েছে। পায়েল নিজের রুমে গিয়ে ধপ করে খাটে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়লো। পায়েল জোরে জোরে শ্বাস নিয়ে নিজে নিজেই বলতে লাগলো, বিয়ে বাড়িতে এত কাজ কেমনে কি ভাই, কি কষ্ট হচ্ছে রে তোর। আমি এত আয়োজন করে বিয়ে টিয়ে করবো, ডিরেক্ট কাজে অফিসে গিয়ে কবল বলে চলে আসবো, ব্যাস শেষ। পায়েল আরো কিছুক্ষণ রেস্ট নিয়ে রুমের কাছে শাড়ি পরে রেডি হতে হতে সন্ধ্যা নেমে যায়। আবিরের হলুদে ছেলেরা হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি, এই প্ল্যানটা তুলির হলুদে সবাই হলুদ পরবে। হলুদের অনুষ্ঠানে কোনো না কোনো অন্য কালার ড্রেস পরবে। আবিরও কিছু বলেনি, মেনে নিয়েছে। ছাদে স্টেজ করা হয়েছে, সেখানে হলুদের অনুষ্ঠান হয়ে যাবে আর রিসেপশন হবে বাড়ির নিচে। আর দিল না, সম্পদের দিকে তাকিয়ে আছে। সম্পদ হলুদ পাঞ্জাবি, চুল কপালে এসে পড়ছে, দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। অনেক মেয়েরা সম্পদকে চোখ দিয়ে গেলে খাচ্ছে। সম্পদ এবার বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আবির পায়েলকে আর সম্পদকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসলো।
সম্পদের কথা পায়েলের কানে যেতেই পায়েল মাথা নিচু করে ফেললো। মুখ লজ্জায় লাল হয়ে গেছে, কিছু বলতেও পারছে না। কয়েকটা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে বলল, এমনি। এমনি মানে আবিরকে হলুদ দিয়েছিস? না। কেন দিবি না? হ্যাঁ, সবাই দিচ্ছে, দিয়ে নিও। সম্পদ পায়েলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল। আবির তোকে ডাকছে, চল। পায়েল অবাক হয়ে নিজের হাত সম্পদের হাতে বন্দি, হাতের দিকে তাকিয়ে আছে। পায়েল যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছে। কি হচ্ছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছু যে বলবে সেটাও ওর মাথায় নেই। কি বলবে ও? এসব ভাবতে ভাবতে আবিরের কাছে চলে এসলো। আবির মুচকি হেসে বলল, এতক্ষণ কই ছিলে বোন? এখানেই ছিলাম ভাইয়া। এখানেই ছিলে, তাহলে হলুদ দিতে আসিস না কেন? পায়েল আবিরের গম্ভীর কণ্ঠ শুনে ভোরকে গিয়ে আমতা আমতা করে বলল, সবাই তোমাকে হলুদ দিচ্ছিল, তাই আমি ভাবলাম পরে দিব। সবাই দিচ্ছিল তাই তুই আসবি না? ভাইয়া। বলে ঢোক গিলে কেঁদে দিল। আবির জানতো এমনটাই হবে। আগে যতবার পায়েলের সাথে গম্ভীর হয়ে কথা বলেছে ততবারই পায়েল কান্না করেছে। তাই হেসে পায়েলকে নিজের পাশে বসিয়ে দিল। আবির পায়েলের চোখের পানি মুছে দিয়ে বলল, আরে পাগলে, আমি তো মজা করছিলাম। ভাইয়া তুমি বজা ভাইয়া। মনের আহেম কাণ্ডে না হেসে পারল না আবির। আবির হেসে বলল, আচ্ছা হয়েছে, আমাকে হলুদ দে। পায়েল দুষ্টু হেসে হাত ভর্তি হলুদ নিয়ে আবিরের পুরো মুখে লেপটে দিল। এটা দেখে সবার হাসির রোল পড়ে গেল। আবিরকে চেনাই যাচ্ছে না। পায়েলও খিলখিল করে হেসে দিল। আবির মুখ ফুলিয়ে রাগ করার অভিনয় করে বলল, যা, দিল্লি তো মুখে 28টা বাজিয়ে। দিয়েছি, বেশ করেছি। আমাকে কাঁদানোর শাস্তি এটা। এটা আবার কেমন? আমার দেওয়া শাস্তি। পায়েল স্টেজ থেকে নেমে চেয়ারে বসেছিল। তখনই কেউ একজন এসে বলল, তোমাকে শাড়ি অনেক সুন্দর লাগতেছে। পায়েল পাশে তাকিয়ে দেখলো আবিরের ফ্রেন্ড রাত পায়েলের মুখে কৃত্রিম হাসির রেখা টেনে বলল, ধন্যবাদ ভাইয়া। রাত আরো কিছু বলতে যাবে তখন মেয়ে এসে বলল, ও, আমাকে মাম্মাম নিচে ডাকছে। যাচ্ছি। পায়েল রুমিকে খুঁজে না পেয়ে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই কেউ পায়েলের হাত টেনে একটা রুমের ভেতরে এনে দেয়ালের সাথে চেপে ধরলো। রাত 1:48 বাজে। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। সারা বাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করছে। শুধু ঘুম নাই পায়েলের চোখে। ওর শুধু তখনকার কথা মনে পড়ছে। তখনকার কথা, পায়েল ওর ফুপিকে খুঁজে না পেয়ে ছাদের দিকে যায়। হঠাৎ করে কেউ পায়েলের হাত ধরে টেনে দেওয়ালে চেপে ধরে। পায়েল চিৎকার করতে যাবে, তার আগে লোকটি পায়েলের মুখ চেপে ধরলো। অন্ধকার রুম হওয়ায় পায়েলের সামনে লোকটিকে পায়েল দেখতে পেল না। পায়েল কিছু বলতেও পারছে না। লোকটি পায়েলের মুখ চেপে ধরে রাখায় লোকটি রেগে বলল, শাড়ি পরতে বলেছে কে? হ্যাঁ, কাল যদি শাড়ি পরতে দেখি আমি কি করব আমি নিজেও জানি না। আর কোনো ছেলের আশেপাশে যেন না দেখি। পায়েলের সামনে লোকটির কথা শুনছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছে। লোকটি আবার বলল, আর এক ফোঁটা চোখ দিয়ে পানি পড়লে তুলে আছাড় দিব। লোকটির কথা পায়েল কান্না থামিয়ে দেয়। অবাক হয়ে সামনে কালো অবয়বটার দিকে তাকিয়ে থাকে। লোকটি পায়েলের মুখ দু হাতে নিয়ে পানি মুছে দিতে বলল, যা বললাম মাথায় রেখো। আর যদি না শোনো তাহলে এখন তো একটা লাভ বাইট দিয়ে, আর তখন লাভ বাইটে শেষ থাকবে না। মাথায় রেখো। বলে দরজা খুলে গটগট করে চলে গেল। পায়েল বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যখন মনে হলো ছেলেটাকে জানতে হবে, তখনই দৌড়ে বাহিরে গেল। এদিকে ওদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে না পেয়ে ছাদে না গিয়ে রুমে আসলো। আর রুম থেকে বের হয়নি। সবাই মনে করেছে ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকেনি। কিন্তু পায়েল তো ঘুমায়নি। চোখ বন্ধ করেই তখনকার কথা মনে পড়ছে ওর। পায়েল নিজেকে বকছে, একটা ছেলে এসে তোর সাথে অসভ্যতামি করলো, আর তুই তুই ছি ছি ছি, লজ্জা করা উচিত তোর। তুই চুপচাপ ছেলেটাকে ছেড়ে দিলি, কিছু বললিও না। এগুলো কেউ জানলে তোর কি হবে রে? আবার কই শাড়ি পরতে যেন না দেখি, ছেলেদের আশেপাশে যেন না দেখি। ঢং, আমি যা ইচ্ছে তাই করব। তোর কি রে শয়তান বলে? বেয়াদব, তোর একবার সামনে পাই তখন বুঝাবো মেয়ে কোন জিনিস। তোর হিন্দিটাও ভালো করে বলতে পারি না।
আমি কাল শাড়ি পরবো, দেখি তুই কি করিস। না না বাবা, যদি আবার, না বাবা শাড়ি পরবো না। পায়েল লোকটাকে ইচ্ছা মতো সাবান পানি ছাড়া ধুতে ধুতে ঘুমিয়ে গেল। ও নিজেও জানে না। পায়েল ঘুমাচ্ছিল, তখন ওর রুমের দরজায় কেউ নক করতে লাগলো। পায়েলের ঘুম পূরণ না হওয়ার ওর উঠতে অলস লাগছে। এদিকে দরজার ওপাশের মানুষটার ধাক্কানো বেড়েই চলেছে। পায়েল ফোন নিয়ে দেখলো 7টা বাজতে এখনো 9 মিনিট বাকি। পায়েল কিছুক্ষণ শুয়ে থাকলো, কিন্তু দরজাও তো ধাক্কা মারতেই আছে, থামার তো নাম নিচ্ছে না। পায়েল বিরক্ত হয়ে উঠে দরজা খুলে দেখলো মেঘ গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। মেঘের গম্ভীর মুখ দেখে পায়েল বোকার মতো চেয়ে রইল। মেঘ পায়েলের পাশ কাটিয়ে রুমে ঢুকে বেডে শুয়ে বলল, তুমি আমাকে ছাড়া ঘুমিয়ে পড়লে, তোমার উপর রাগ করেছি, কথা বলবো না। পায়েল দাঁত দিয়ে টিপ কাটলো ওই লোকটার কথায়। মেঘের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ওর। পায়েল বলল, আমাকে ডাকোনি কেন? আম্মা তোমাকে ডাকতে দেয়নি, তুমি টায়ার্ড ছিলে, তাই ডিস্টার্ব করতে বারণ করেছে। সরি। চকলেট দিলে সরি অ্যাকসেপ্ট করব, তাহলে না। পায়েল চকলেট পাগলি হওয়ায় ওর কাছে সব সময় চকলেট থাকে আচ্ছা বলে চকলেট বের করে মেঘকে দিল। মেঘও খুশিতে গদগদ হয়ে পায়েলকে জড়িয়ে ধরে পাপ্পি দিয়ে বলল, তোগুলো লাভ ইউ আপু। পায়েলও মেঘকে আদর করলো। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠলো, কি হচ্ছে এখানে? পায়েল আর মেঘ দুজনেই ভয় পেয়ে গেল, কারণ ওটা আর কেউ না, সম্পদ। মেঘ চকলেটগুলো লুকিয়ে ফেললো, তারপর ম্যাকি হাসি দিয়ে বলল, কই কিছু না তো, আমাকে আম্মা ডাকছে, আমি যাই। বলে কেটে পড়লো। এবার যদি সম্পদ দেখে মেঘের হাতে চকলেট, তাহলে মেঘকে আর খেতে দিবে না, দাঁতে পোকার জন্য। সম্পদও আর কিছু না বলে চলে গেল। পায়েল ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখলো সবাই প্রায় উঠে গেছে। পায়েল সোফার পাশে দাঁড়িয়ে কে কি করছে সেটা দেখছিল। তখনই মেঘ কোথা থেকে ঝড়ের মতো এসে সোফায় দাঁড়িয়ে পায়েলের মুখ থেকে কিছু একটা সাইক্লোনের মতো চলে গেল। আকস্মিক ঘটনায় পায়েল বোকার মতো চেয়ে রইল। কি হয়ে গেল ওর সাথে কিছুই বোঝার জন্য মুখে হাত দিয়ে দেখলো রং এক পাশে লাল আর আরেক পাশে নীল। পায়েল বোকার মতো চেয়ে থেকে বাহিরে গেল, দেখলো অনেকেই রং খেচ্ছে। তা দেখে পায়েলের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। পায়েলও ওদের সাথে রং খেলায় মেতে উঠল। দূর থেকে কেউ একজন পায়েলের বাচ্চা মুখগুলো দেখে মুচকি হেসে বলল, পাগলি একটা। পায়েল রেডি হয়ে বাহিরে এসে দেখে বাড়ির সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে। অনেকে গাড়িতে উঠে বসেও পড়েছে। পায়েল ওর ফুপির কাছে মেঘের কথা শুনলে ওর ফুপি বলল, ও তো গাড়িতে গিয়ে বসেছে। আচ্ছা বলে গাড়ির সামনে এসে সম্পদ দেখে থমকে যায়, হার্টবিট মিস হয়ে যায়। সম্পদ এই স্টাইলে দাঁড়িয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে ফোনে স্ক্রল করছে। সম্পদকে আজ অনেক সুন্দর লাগছে। কালো কালারের পাঞ্জাবি, ফর্সা হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো ব্রাশ করা, কিছু চুল কপালে আছড়ে পড়ছে। সব মেয়েগুলো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। গাড়ির হর্নে পায়েলের ঘোর কাটলো, সাথে সাথে মাথা নিচু করে নিল, মনে মনে বলল, পায়েল এগুলো তুই কি করছিস? ভাই হয় তোর, ভাইয়ের উপরে ক্রাশ খাইতে নাই, পাপ হয় পাপ, আর তাকাবি না। সম্পদ চোখ তুলে এদিকে ওদিকে তাকালো, পায়েলের উপরে চোখ পড়লো। পায়েলকেও সুন্দর লাগতেছে। পায়েল কালো কালারের লেহেঙ্গা পরেছে, দুধে আলতা গায়ের রং, সাথে ড্রেসটা খুব মানিয়েছে। মাথার উপর থেকে বিনুনি করা, মুখের সামনে বেবি হেয়ার গুলো এলোমেলো হয়ে আছে, চোখে কাজল, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক, গলায় ছোট একটা নেকলেস, কানে ছোট ছোট পাথরের হেয়ার রিং। হালকা মেকআপে পায়েলকে অপসরের মতো লাগছে। পায়েল ভারী মেকআপ করতেও পারে না, আর ওর ভালোও লাগে না, তাই ও সিম্পল সেজেছে। পায়েল বুঝতে পারছে না কোন গাড়িতে উঠবে। আবিরের প্রাইভেট কার নিয়ে যাবে, আর বাকিরা মাইক্রোতে যাবে। ওর ফুপিও এখনো বাসার ভেতরে। তুলি ওর কাজিন, খালাতো মামাতো ভাই বোনদের সাথে পায়েল ওদিকে যাবে না, কারণ ওরা পায়েলকে খোঁচা দিয়ে কথা বলে, তাতে পায়েল অনেক কষ্ট পায়। তাই ওদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। পায়েল সবার পেছনের গাড়িটাতে গিয়ে উঠতো। সে গাড়িটাতে এখনো কেউ আসেনি। পায়েলের খুব কান্না পাচ্ছে। ওর সাথে কেউ তেমন কথা বলে না, শুধু আবির, মেঘ আর ওর ফুপি ছাড়া। পায়েলের মাম্মা পাপ্পা বেঁচে থাকলে হয়তো তার লাইফটা অন্যরকম হতো।
সবাই তাকে ভালোবাসতো। মাম্মা পাপা নেই, তাই তাকে কেউ ভালোবাসে না, সবাই কষ্ট দেয়, কেউ কথা বলতেও চায় না। আচ্ছা, সে কি বাজে দেখতে, তাই ওর সাথে কেউ কথা বলে না। এসব ভাবতে ভাবতে পায়েল চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো টুপ করে, সাথে সাথে পানিটা মুছে নিল জোরে জোরে, বারবার কয়েক শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে। কিছুক্ষণের মধ্যে সবাই একে একে আসতে লাগলো। পায়েলের পাশে কেউ বসেছে বুঝতে পেরে পাশে তাকিয়ে দেখলো রাত বসে আছে। রাত বলল, আরে পায়েল যে। পায়েল কিছু না বলে একটু হাসবার চেষ্টা করলো, কিন্তু মনে মনে ও খুব বিরক্ত এই রাদের উপর। তাই আর রাদের দিকে না তাকিয়ে জানলা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। সবাই সবার জায়গায় বসে পড়ায় গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। নিশি আর আবিরদের বাড়ি বেশি দূরত্ব না, 1 ঘন্টা লাগে। পায়েল জানালায় মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে একটা মিষ্টি স্মেল নাকে এসে বাড়ি খাচ্ছে। পায়েল পাশে ফিরে দেখে চমকে যায়, কারণ তার পাশে আর কেউ না, সম্পদই বসে আছে। কিন্তু কেমনি কি ওর মাথায় আসছে না, ওর পাশে তো রাত বসেছিল। রাত ভাইয়া কই গেল? পায়েল খেয়াল করে দেখলো সম্পদের পাশে রাত মুখটা কেমন গোমড়া করে বসে আছে। ফিট চেঞ্জ হলো কখন? পায়েল বুঝতেই পারলো না, কিন্তু কিছু বলল না, বাহিরের দিকে তাকিয়ে বসে রইল। গাড়িতে অন্যরা টুকটাক কথা বলছে। নিশিদের বাসার সামনে আসতে সবাই গাড়ি থেকে নেমে গেল, কিন্তু পায়েল নামতে পারছে না, কারণ সম্পদ নামছে না। আর ওর পাশে দরজা খুলতে পারছে না, কারণ গাড়ির পাশে আরেকটা গাড়ি। সম্পদ নামছে না দেখে পায়েল আমতা আমতা করে বলল, ভাইয়া নামছেন না কেন? সম্পদ বাহিরের দিয়ে ইশারা করে বলল, ওই দেখো, বাহিরে গেলে এখন চ্যাপটা হয়ে যাবি, এখানে বসে থেকে ভিড় কমলে নামিস। পায়েল তাকিয়ে দেখলো সত্যি অনেক লোক জড়ো হয়েছে। মেয়ের বাসার লোকেরা গেট ধরেছে, সেজন্য আরো জ্যাম বেঁধে গেছে। পায়েলের মাথা ঠাস করে একটা কথা মনে পড়লো। আবির ভাইয়াকে রেখে সম্পদ ভাইয়া এখানে কি করে? ভাইয়া তো আবির ভাইয়ের সাথে থাকার কথা, তাহলে এখানে কি করে? প্রশ্নটা করতে চেয়েও করতে পারলো না। ভাইয়া যদি রেগে যায়, থাক দরকার নেই ভেবে বসে থাকলো। কিছুক্ষণের মধ্যে জায়গাটা ফাঁকা হয়ে গেল। সম্পদ নেমে যেতেই পায়েলও পিছু পিছু নামলো। হঠাৎ মেঘ কোথা থেকে দৌড়ে এসে পায়েলের হাত ধরলো। মেঘ বলল, ও তোমাকে খুব সুন্দর লাগছে, পুরোই অ্যাঞ্জেল। পায়েলও হেসে মেঘের মুখ টিপে দিয়ে বলল, তোমাকেও খুব হ্যান্ডসাম লাগছে মেঘু। দেখতে হবে না কে? মেঘ, এটা মেঘ। বুঝছি। বাট তুমি এই ড্রেসটা কখন কিনলে? দেখতেই পেলাম না। পায়েল কি বলবে খুঁজে পেল না, কারণ ও এটা কিনেনি। ও ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। পায়েল রং খেলে এসে দেখে ওর বেডের উপরে একটা বক্স রাখা। পায়েল ওটা হাতে নিয়ে মনে মনে বলল, এটা কার, কে দিল? বক্সটা উল্টে পাল্টে দেখলো পায়েলের নাম লেখা। তার মানে এটা আমার, কিন্তু কে দিল আর কেনই বা দিল? নামটাও কিছু লেখা নেই, খুলেই দেখি যদি নাম টাম কিছু থাকে। পায়েল বক্সটা খুলে আবার বক্সটার মধ্যে সুন্দর কালো লেহেঙ্গা, কিছু অর্নামেন্টস, কিছু চকলেট আর ছোট্ট একটা চিরকুট। পায়েল চিরকুটটা কাপা কাপা হাতে খুলে পড়তে লাগলো। পিচ্ছি পাগলি, এই পাগলি, তুই এত বোকা কেন রে? আমাকে একটু বুঝিস না? আমি যে তোর সবকিছুতেই ভালো লাগা খুঁজে পাই, এত ভালোবাসি তাও বুঝিস না কেন? হ্যাঁ, সব শোধ তুলবো, আর একটু অপেক্ষা করো। তোমার সব কষ্ট দূর করে দিয়ে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো তোকে, আর কষ্ট পেতে দিব না। যাই হোক, এগুলো সব তোমার। আমি জানি তুমি অনেক অবাক হয়েছ। তোমার অবাক চাহনি, ভীতু কান্নামাখা মুখ আর খিলখিলিয়ে হাসতে দেখলে ইচ্ছে করে। থাক, পরে বলবো। এমনিতেও কাল তুমি আমাকে সাবান পানি ছাড়া ধুয়ে দিয়েছো। তোমার কালিগুলাও কিন্তু তোমার মতো কিউট। পায়েল এইটুকু পরে রাগে ফুসফুস করতে লাগলো আর বলতে লাগলো, আমি গালের মতো কিউট? শালা অ্যানাকোন্ডা হাতি খবিস। পায়েল আবার চিরকুট করতে লাগলো। আবার আমাকে গালি দিয়ে ধুয়ে দিলে? উফ, আমি কিন্তু তোমারই পর, সো একটু বুঝে শুনে গালি দিও। উনি কেমনে জানলো? নড়ে চড়ে আবার পড়তে শুরু করলো। তোমার থেকে আমি তোমাকে বেশি চিনি, তাই এসব দিয়ে ভাবা বাদ দাও, আমার কথা শোনো। পায়েলের এবার বাচ্চাদের মতো কান্না করতে মন চাইছে। চিরকুট আবার পড়তে শুরু করলো। আমার কথা শোনো, শাড়ি পরবে না, এই ড্রেসটা পরবে। যদি আমার কথা না শুনে শাড়ি পরো, তাহলে আবার এসে তোমার উপরে, বুঝতেই পারছো। এখন দেরি না করে
রেডি হয়ে নাও। পায়েল ভয়ে ঢোক গিলল। মেঘের ডাকে ভাবনার ঘোর কাটলো। মেঘ বলল, কি হলো আপু, কথা বলছো না কেন? কিনেছি যখন তুই অন্যদিকে ছিলি। কিন্তু আমি তো তোমার সাথে সবসময় ছিলাম। তুই বেশি কথা বলিস, ভেতরে চল। বিয়ে বাড়িতে পায়েল গার্ডেনের বাড়ির পেছনের জায়গায় বসে আছে। এই দিকটাতে জনমানব কম, তাই ও বেছে এখানে বসেছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে। ওর এখন বসা থাকা ছাড়া কোনো কাজ নাই। পায়েল এখানে এসেই নিশির সাথে বেশ কিছুক্ষণ কথা বলছে। তখন নিশির রুমে অবশ্য কেউই ছিল না, সবাই নতুন বর নিয়ে ব্যস্ত ছিল। তখন ওখান থেকে এসে ওর ফুপির সাথেই ছিল। ওর ফুপি বড়দের সাথে কথা বলছিল দেখে ওখান থেকে এসে এখানে এসে বসেছে। মেঘও আপিরের পাশে বসে আছে। নিশির কাজিন ফ্রেন্ডসরা কেউ মেঘের মুখ টিপে দিচ্ছে, কেউ পাপড়ি দিচ্ছে, আবার কেউ বা চুল নেড়ে দিচ্ছে, আবার কেউ কেউ কাতুকুতু দিচ্ছে। আর মেঘ সেগুলোতে রেগে যাচ্ছে দেখে নিশির কাজিনরাও এটাতে বেশ মজা নিচ্ছে। পায়েল বসে গুনগুন করে গান গাইছে। এই তুমি পায়েল না? পায়েল হঠাৎ কারো কথা শুনে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায়, দেখে নীল দাঁড়িয়ে আছে। পায়েল একটা ইতস্তত হাসি দিয়ে বলল, জি ভাইয়া। তাই তো দেখছি, তুমি এখানে কেমন কি? আসলে আমার ভাইয়ার বিয়ে, তাই। ও নিশি আমার কাজিন হয়। ও আচ্ছা। তাহলে আমরা তো এখন বিআইনি হয়ে গেলাম। পায়েল কিছু বলল না, শুধু হাসলো। নীল একটু মন খারাপ করে বলল, আচ্ছা শালিকা, ও আমার ফোন ধরছে না কেন বলবে? একটু ওর বাসার সামনেও গিয়েছিলাম, ওর দেখা মিললো না। ও ঠিক আছে তো? পায়েল মনে মনে এই ভয়টাই পাচ্ছিল। নীল পায়েলের কলেজের সিনিয়র ভাই, আর নীল টিপকে ভালোবাসে, কিন্তু টিপ পাত্তাই দেয় না। এক কথায় টিপ নীলকে সহ্য করতে পারে না, কারণ নীলকে একটা মেয়েকে জোরেই ধরতে দেখেছিল। তারপর থেকে দু চোখের বিষ হয়ে গিয়েছে টিপের, কিন্তু নীল সেটা জানে না। আজ কয়েকদিন টিপকে কলেজে না দেখতে পেয়ে, ফোনে না পেয়ে বাধ্য হয়ে টিপের বাসার সামনে সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়েছিল, কিন্তু তাও টিপের দেখা নেই। আসলে টিপ ও নানুর বাসায় গিয়েছে, ওর নানু অসুস্থ আর ওর সিমটা ভেঙে ফেলেছে। নীলের অত্যাচার আর নীল বেচারা সেটা না জেনে দেবদাস হয়ে গেছে প্রায়। আর টিপের এদিকে কোনো খেয়ালই নেই, ও দিব্যি ভালো আছে, কিন্তু টিপ কেন নীলের সাথে এমন করে পায়েল সেটা জানে না। পায়েল নীলের পাগলামো দেখে টিপকে বোঝানোর ট্রাই করে, কিন্তু টিপ তো বোঝার পাত্রী নয়। পায়েল কিছু বলতে যাবে তার আগে কেউ বলে উঠলো, কি হচ্ছে এখানে? পায়েল আর নীল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে সম্পদ চোখ লাল করে তাকিয়ে আছে। পায়েল সম্পদের চোখ দেখে ভয় ঢোক গিলে তুতলিয়ে বলল, আপনি এখানে? এসে কি ডিস্টার্ব করে দিলাম? তা কখন বললাম? পায়েল তুমি ওনাকে চিনো? হ্যাঁ ভাইয়া হয়। ও হাই, আমি নীল। সম্পদ কিছু বলছে না দেখে নীল একটু অস্বস্তিতে পড়ে গেল। হাতটা সরিয়ে নিয়ে বলল, থাকো পায়েল, আমি আসি, রিসেপশনে দেখা হবে। আচ্ছা। নীল চলে যাচ্ছিল। পায়েল কিছু একটা মনে করে আবার ডাকলো, নীল ভাইয়া, আপনি টেনশন করেন না, ও ভালো আছে, ও বাসায় নাই, নানু বাসায় গিয়েছে, ও নানু একটু অসুস্থ তাই। নীলের চোখে মুখে খুশির ঝলক নিয়ে বলল, থ্যাঙ্কস শালিকা। পায়েল হাসলো শুধু। নীল চলে যেতেই সম্পদের দিকে তাকাতেই হাসি গায়েব হয়ে গেল। সম্পদ ভ্রু কুচকে তাকিয়ে আছে পায়েলের দিকে। পায়েল এটা দেখে বলল, ভাইয়া, আপনি কি রেগে আছেন? না, তুই এখানে কি করিস? আসলে ওই দিকটাই লোকজন, তাই এখানে বসেছিলাম। আমার সাথে সাথে থাকবি, চল। এদিকে পায়েলের মুখটা হা হয়ে গেছে। সম্পদ ওর হাত ধরে রাখায় পায়েলের জানা মতে সম্পদ কোনো মেয়ের পাশে ঘেসে না, তাহলে এটা কিনা কি? এসব কি ভাবছিস তুই? ভাই হিসাবে হাত ধরতেই পারে। সারা অনুষ্ঠানে সম্পদ পায়েলের হাত ধরে রেখেছিল, আর এটা দেখে দুজন খুব জ্বলছিল। আর মেয়েরা তো সম্পদকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, আর ছেলেরা পায়েলকে। অনেকে তো বলছিল কিউট কাপল, দুজনেই সেম কালারের ড্রেস পরায় দুজনকে খুব মানিয়েছে। বিদায়ের সময় ঋষিকে কান্না করতে দেখে পায়েলের অজান্তেই ওর চোখ দিয়েও পানি টপ টপ করে গড়িয়ে পড়লো। ওর মুখে আলতো স্পর্শ পেয়ে চমকে পাশে ফিরে দেখে সম্পদ। সম্পদ ওর চোখের পানি মুছে দিয়েছে। ও কান্না অফ করে সম্পদের দিকে তাকিয়েছিল। পায়েল নিশিদের বাসা থেকে ফিরে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিল। ওর যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা 8:30 বাজে। বাহিরে এসে দেখে তুলির মামা মামি খালা খালো ওরা
চা খাচ্ছে আর গল্প করছে, আর বাকিরা আত্মীয় স্বজনরা অনেকেই চলে গিয়েছে। কাল রিসেপশনে আসবে পায়েলের চাচি আর ফুপি, রাতের খাবারটা দিকটা পারে। সব কাজিনরা হই হুল্লোড় করছে। পায়েলেরও যেতে খুব মন চাইছে ওদের সাথে মজা করে বাসর ঘর সাজাতে, কিন্তু ও যাবে না। গেলেই ওকে নিয়ে সবার নানা রকমের কথা শোনাবে, মজা করবে ওকে নিয়ে। ও এগুলোতে কষ্ট পায়, তাই ওদিকে না গিয়ে রান্নাঘরের দিকে গেল। ওখানে দাঁড়িয়ে ফুপির সাথে গল্প আর টুকটাক কাজ করতে লাগলো। ওর ফুপি বলছিল ওদের সাথে গিয়ে মজা করতে, পায়েল যায়নি। বেশ কিছুক্ষণ গল্প করার পর ওর ফুপি ড্রয়িং রুমে আসলো, দেখলো ওখানে কেউ নেই। সম্পদ সিঙ্গেল সোফায় বসে ফোন টিপছে। চায়ের এত কাপগুলো ওভাবে পড়ে আছে দেখে ওগুলো তুলছিল ট্রেতে। ট্রেতে করে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, তাই পায়েল কাজটা করছিল। তখনই মেঘ এসে বলল, আপু আমি বাসর করব। মেঘের মুখে এমন কথা শুনে পায়েলের কানে যেন বজ্রপাতের মতো আওয়াজ হলো। এইটুকু ছেলে কি বলে? পায়েল বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল মেঘের মুখপানে। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। পায়েলকে চুপ থাকতে দেখে মেঘ আবারও বলল, আপু আমি বিয়ে করব, বাসর করব, চলো আমার জন্য মেয়ে খুঁজে দিবা। কি কি বলছিস? হ্যাঁ চলো তো। বলে হাত ধরে টানতে লাগলো। সম্পদ সিঙ্গেল সোফায় বসেছিল। মেঘ এটা না দেখে গড় গড় করে কি বলছে ও নিজেও জানে না মেঘ, বলে চিৎকার করে উঠল। এসব কি মেঘ? মেঘ তো সম্পদের ধমকে কেঁদেই দিয়েছে। সম্পদ উঠে এসে মেঘকে টান দিয়ে পায়েলের থেকে সরালো। মেঘ আরো জোরে কেঁদে উঠল। পায়েল ভয়ে ভয়ে বলল, ভাইয়া আপনি মেঘ? আর কিছু বলতে যাবে তার আগেই সম্পদ চোখ লাল করে তাকালো। রুমি এসে বলল, কি হয়েছে, মেয়ে কাঁদছে কেন? আম্মু তুমি তোমার কাজে যাও, ওর কিছু হয়নি। রুমি সম্পদের দিকে তাকিয়ে দেখলো সম্পদ রেগে আছে। রেগে আছিস কেন? তোমাকে যেতে বলছি। রুমি সম্পদের দিকে তাকিয়ে দেখলো সম্পদ রেগে আছে। রেগে আছিস কেন? তোমাকে যেতে বলছি। রুমিও আর কিচ্ছু বলল না, চলে গেলেন। তিনি জানেন তার ছেলে রেগে গিয়েছে, এখন ওখানে থাকলে আরো রেগে যাবেন। তিনিও তার ছেলেকে বেশ ভয় পান। কে শিখিয়েছে এ কথা? অ্যান্সার মি। একটা ভাইয়া। চল দেখিয়ে দেখ কে শিখিয়ে দিয়েছে। আর এ কথা বলো না ভাইয়া। পায়েলের খুব মায়া হচ্ছে মেঘকে দেখে। পায়েল ভয়ে ভয়ে বলল, ভাইয়া ছেড়ে দিন না ওকে, কি বলতে কি বলছেন? তোর কাছ থেকে শিখতে হবে নাকি এখন আমি কি করব আর কি করব না? এমা না না, তা কখন বললাম, আমি তো শুধু। সম্পদের দিকে তাকিয়ে দেখলো কেমন করে তাকিয়ে আছে। পায়েল ঢোক গিলে আবারও বলতে শুরু করলো, মেঘের সাথে আমার একটা দরকার আছে, ওকে নিয়ে যাই। বলেই মেঘের এক হাত ধরলো। এক হাত ধরে হাঁটতে নিলেই সম্পদ মেঘের অন্য হাত শক্ত করে ধরে আছে। ছেড়ে দিন না প্লিজ। সম্পদের কি হলো কে জানে, সাথে সাথে হাত নরম হয়ে এলো। হাত নরম হতেই মেঘ হাত ছাড়িয়ে নিয়ে হাঁটা ধরলো পায়েলের রুমের দিকে। পায়েলও গেল আর মনে মনে বলল, কি খবিস লোক রে বাবা, এইটুকু একটা কারণে মেঘকে কাঁদিয়ে দিল। আর একটু হলেই মনে হয় পিনবি ছটকে দিত। তোর বউ তোরে বাসর ঘরে ঝাঁটাপিটা করবি দেখিস, বেয়াদব পোলা। পায়েলের রুমে গিয়ে পায়েল মেঘকে চকলেট দিল আর এসব কথা না বলতে বোঝালো। মেঘও বাধ্য ছেলের মতো বুঝলো। রাতে রুমে খাবার নিয়ে গিয়েছিল, খেয়ে গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছিল দুজনই। তোকে তো আমি সম্পদের সাথে সাথে থাকতে বলছি, আর তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। উফ আম্মু, ভাইয়া তো আমাকে পাত্তাই দেয় না। একটু সেজে গুজে ইমপ্রেস করবি তো? আম্মু এগুলো আমার দ্বারা হবে না। যা বলছি তাই করবি। বলে চলে গেল। রিসেপশনে নিশি আর আবিরকে পাশাপাশি বসানো হয়েছে। ওরা দুজনেই নীল কালারের ড্রেস পরেছে। নিশি নীল কালারের লেহেঙ্গা আর তার সাথে ভারী মেকআপ, আর আবির নীল কালারের পাঞ্জাবি কোমর পর্যন্ত হাতটা ফোল্ড করা, পাঞ্জাবির ওপরে কোটি। দুজনকেই সুন্দর লাগছে। ওরা দুজন বসে আছে আর আত্মীয়রা একে একে এসে পরিচিত হয়ে গিফট দিচ্ছে। পায়েল আর মেঘ দুজন হাত ধরে এদিক ওদিক ঘুরঘুর করছে। পায়েল আজকে পিঙ্ক কালারের গাউন পরেছে, চুলগুলো সামনে থেকে ফুলিয়ে রাখা, ছোট ছোট চুলগুলো বের করা, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক আর হাতে সাদা পাথরের ব্রেসলেট, কালো সাদা পাথরের দুল, গলায় সাদা পাথরের লাভ শেডের লকেট দেখতে অসম্ভব সুন্দর লাগছে।
যাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। মেঘ পিঙ্ক কালারের টি শার্ট আর 3/4 প্যান্ট আর হাতে ঘড়ি, পায়ে সাদা শু। মেঘের সাথে সবাই মজা করছে। কিছু কিছু মেয়ে এসে বলছে, মেঘ চলো আমরা বিয়ে করে নি। উফ মেঘ, তোমাকে দেখতে না খুব সুন্দর লাগছে, পুরাই কিউটের টিপটা। বলে গাল টেনে দিচ্ছে। মেঘ, তোমাকে রাখতে না আরো কিউট লাগে, তুমি রেখে থাকো। আর মেঘ এগুলো শুনে রেগে বোম হয়ে আছে আর নিজে নিজে বক বক করে ওদের উপরে রাগ ছাড়ছে। পায়েল এগুলো দেখে মিটমিটিয়ে হেসেই চলেছে। সম্পদ মেঘের সামনে এসে ব্রু কুচকে বলল, এইভাবে পাগলের মতো বক বক করিস কেন? পায়েল সম্পদকে দেখে বড়সড় একটা বাঁশ খেলো, ঘাস খেলো। সম্পদ আজ অ্যাশ কালারের পাঞ্জাবি পরেছে, কোমর পর্যন্ত হাতা ফোল্ড করা, চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা হাতে কালো ঘড়িটা অসম্ভব মানিয়েছে। প্রায় সব মেয়েরাই সম্পদকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। পায়েল কিছুক্ষণ হাবার মতো তাকিয়ে থেকে নিজেকে সামলিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো সব মেয়েরা সম্পদের দিকে তাকিয়ে আছে। পায়েলের একটু খারাপ লাগলো ব্যাপারটা। পায়েল মনে মনে বলল, ইস পায়েল, তুই এত লুচ্চা হলে কবে থেকে এভাবে হা করে তাকিয়ে থাকিস? কে ওটা তোর ভাই হয়? ভাই, একটু তো লজ্জা হওয়া উচিত নাকি? লজ্জাটাও গিলে খাইছস। এবার তাকালে তোর চোখ তুলে হাতে ধরিয়ে দেব। না না থাক, অনেক ব্যথা লাগবে তোর। সবাই কেমন করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মেঘ সম্পদের কাছে একটার পর একটা নালিশ জানাতেই আছে। তখন তুলি সম্পদের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। সম্পদ রাগী চোখে তুলির দিকে তাকালো। তুলি সাথে সাথে ঢোক গিলে সম্পদের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। তুমি এখানে কি করছো? দেখছো না আমি ভাইয়ের সাথে ইম্পর্টেন্ট কথা বলছি? তুলি মেঘের দিকে কটমট চোখে তাকালো। মেঘ একটা ভেংচি কাটলো। পায়েল এটা দেখে পিক করে হেসে দিল, কিন্তু হাসিটা আর বেশিক্ষণ থাকলো না। তুলি পায়েলের পাশ দিয়ে যাবার সময় পায়েলকে ফিসফিস করে বলল, হেসে নে হেসে নে, এই ঝামেলাটা শেষ হোক, তখন তোর হাসি আমি ফিল করবো। নিমিষেই পায়েলের মুখ ভয় চুপসে গেল। পায়েল তুলিকে ভয় পায়। তুলি ওর মাকে দিয়ে পায়েলকে বিভিন্ন ভাবে শাস্তি দেয়। একবার পায়েল তুলির একটা শোপিস হাত লেগে পড়ে ভেঙে যাওয়ায় তুলি ন্যাকা কান্না করে পায়েলকে শাস্তি স্বরূপ ছাদে টানা রোদে খালি পায়ে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল। পায়েল এটা আবিরকে বলেনি, আর আবির মূলত বেশি একটা বাসায় থাকতো না। সারাদিন অফিসে কাজ করে রাতে বাসায় ফিরতো। তখন আবিরের ক্লান্ত মুখ দেখে আর কিছু বলতো না পায়েল। সারা রাত পায়ে ব্যথায় ছটফট করে কান্না করছে। এগুলো ভাবতেই ভয় বেড়ে গেল পায়েলের। মেঘের কথায় পায়েলের ঘোর কাটলো। মেঘ বলল, ওই শয়তান মেয়েটা কি বলে গেল তোমাকে আপু? কই কিছু না না না, এমনি। আপু তুমি কি তুতলা হয়ে গেলে নাকি? এমন তুতলিয়ে কথা বলছো কেন? পায়েল কিছু বলল না, চুপ করে রইলো। পায়েল মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছে, থামতে শুরু করছে। সম্পদ কিছুক্ষণ পায়েলকে স্ক্যান করলো। একটা ফোন আসায় অন্যদিকে চলে গেল। স্যার, লোকটাকে পেয়েছি। গুড, আটকে রাখো, আমি আসছি। স্যার, আরো কিছু ছবি আর কিছু ডকুমেন্ট পেয়েছি। গুড, ভেরি গুড। বলে বাঁকা হেসে ফোনটা কেটে দিল। নিজে নিজে বলতে লাগলো, মিসেস জলি খান, আপনার খেলা শেষ করবে সম্পদ চৌধুরী আগে আগে দেখো হোতা হেকে। আমার প্রিয়সীকে কষ্ট দেওয়ার সব শোধ তুলবো আমি। বলে সম্পদ ওর কাজে চলে গেল। সেই লোকটা আর কেউ নয়, সম্পদ। অনুষ্ঠান শেষে আবির আর নিশাদের বাসায় গিয়েছে। আবির যেতে চায়নি, কিন্তু এটা নিয়ম বলে যেতে হয়েছে। সাথে মেঘ, তুলি, পায়েল আর সম্পদকেও যেতে বলেছিল, কিন্তু সম্পদ সাফ সাফ না করে দিয়েছে। সম্পদও যায়নি আর মেঘকেও যেতে দেয়নি। মেঘ যায়নি বলে পায়েলও যায়নি, কিন্তু তুলি যেতে চেয়েছিল, কিন্তু জুলি যেতে দেয়নি। অনুষ্ঠান শেষে বাড়িতে আত্মীয় স্বজনরা প্রায় সব চলে গেছে। শুধু তুলির খালার রুলি আছে আর সম্পদরা আর সবাই চলে গেছে। রাত 8টা। মেঘ সোফায় শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। পায়েল পাশে বসে আছে আর টিপকে ফোনে ট্রাই করছে, কিন্তু টিপ ফোন ধরছেই না। তুলি ওর রুমে, জুলির রুমে বসে আবার নতুন কি প্যাচ করছে, যা পায়েলের জীবনের মোড় ঘুরিয়ে দিবে। পায়েল টিপকে ফোনে না পেয়ে বিরক্ত হয়ে ফোন রেখে পাশ ফিরতেই চমকে গেল রনিকে দেখে।
রনির কেমন অদ্ভুত ভাবে পায়েলের পা থেকে মাথা অব্দি দেখছে, চোখে তার লালসা। রনি একটা মেয়ে বা ছেলে, যাকে ওর চোখে ধরে তাকে ওর নিজের বেড পার্টনার বানায়। যদি সে রাজি নাও থাকে তখন তাকে বাধ্য করে বেডে যেতে। এ পর্যন্ত যে কয়টা মেয়ের জীবন নষ্ট করেছে ও নিজেও জানে না। ওর নামে কেসও করে না, করলে কি হবে? সব ভুল প্রমাণ করে দেয় টাকা খাইয়ে। রনির কুকীর্তি সব ওর বাবা মার অজানার নয়, তারাও কিছু বলে না, একমাত্র ছেলে কিনা তাই। পায়েল রনির দৃষ্টি দেখে ভয় পাচ্ছে, সাথে অস্বস্তিও হচ্ছে। পায়েলও জানে রনি কেমন ছেলে, তাই ও দূরে দূরে থাকে। পায়েল একটু সাহস সঞ্চয় করে হাসার চেষ্টা করে বলল, কিছু বলবেন ভাইয়া? বলার তো অনেক কিছুই আছে বিউটি কুইন। পায়েলের ভয়ে বারবার গলা শুকিয়ে আসছে, তবু গিলতে পারছে না, এতটাই ভয় পেয়ে আছে ও। তখনই সম্পদ সোফায় বসতে বসতে বলল, তা কি কথা, আমাকে বলো, আমিও শুনি। পায়েল সম্পদকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এতক্ষণ ওর মনে হচ্ছিল এক্ষুনি মরে যাবে। মেঘ সম্পদকে দেখে উঠে বসে বলল, কি কথা, আমিও শুনবো। তো শুরু করো, আমরা সবাই তোমার কথা শোনার অপেক্ষা করছি। শুরু করো, শুরু করো। রনি একটু ঘাবড়ে গেল, আমতা আমতা করতে করতে বলল, কই কিছু বলার নাই, এমনি মজা করছিলাম, আমি যাই, আমার কাজ আছে। বলে কেউ কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। পায়েল আর মেঘ দুজন দুজনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে পরে মুহূর্তেই দুজন হেসে দিল। পায়েল সম্পদের রুমের সামনে দাঁড়িয়ে আছে, ওর বুকের মধ্যে ডিপ ডিপ করে আওয়াজ হচ্ছে। জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে দরজায় কয়েকবার নক করলো, কিন্তু ওপাশ থেকে কোনো অ্যান্সার এলো না। আরো কয়েকবার নক করলো, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স এলো না। তাই পায়েল দরজাটা একটু ফাঁক করে দেখলো রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। পায়েল রুমের ভেতরে ঢুকে পড়লো, কফির মগটা টি টেবিলের উপর রাখলো। তখন বালিশের তলায় একটা নীল ডায়েরি দেখতে পেল। কৌতূহল বশত ওটা হাতে নিল, ডায়েরিটা ওপেন করতে যাবে তখনই ফট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। সম্পদ মাথা মুছতে মুছতে বের হচ্ছে। পায়েলের চোখ আটকে গেল, সম্পদের চুল দিয়ে পানি পড়তেছে ঘাড় গলাবে, মুখে বিন্দু বিন্দু পানির কণাগুলো মুক্তোর ন্যায় জল জল করছে। রুমের কৃত্রিম আলোতে পায়েলের চোখে এই দৃশ্যটা অপূর্ব লাগছে। সম্পদ পায়েলকে হা করে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসলো। পায়েল তখনও তাকিয়ে আছে সম্পদের দিকে। সম্পদের বাঁকা হাসিতে আবার ক্রাশ খেলো, কিন্তু সে হাসি বেশিক্ষণ থাকলো না। সম্পদ পায়েলের হাতে নীল ডায়েরিটা দেখে রেগে পায়েলের হাত থেকে ডায়েরিটা নিয়ে বলল, কারো জিনিসে হাত দেওয়ার আগে তার কাছ থেকে পারমিশন নিতে হয়, জানিস না? সম্পদ পায়েলের হাত থেকে ডায়েরিটা নিতেই পায়েলের ঘোর কাটলো, সাথে সাথে মাথা নিচু করে নিয়ে মনে মনে বলল, সত্যি তো, কারো জিনিসে হাত দেওয়ার আগে তার কাছ থেকে পারমিশন নিতে হয়। আমার যে তখন কি হলো, ধর। সরি ভাইয়া, আমি কিছু পড়িনি। সম্পদ রাগে পেটে যাচ্ছে, এক্ষুনি সব ধরা পড়ে যেত সম্পদের হ্যান্ডরাইটিং দেখলে। সম্পদ এখন পায়েলকে কিছুই জানাতে চায় না। পায়েল জানলে সবার জানতে বেশি সময় লাগবে না, তখন পায়েলের বিপদ বাড়বে। আরো জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে ধমক দিয়ে বলল, আউট। পায়েল সম্পদের ধমকে কেঁপে উঠল। কিছু না বলে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল নিজের রুমে। গিয়ে জোরে জোরে শ্বাস নিল, নিজে নিজে বকবক করতে লাগলো। বাপরে বাপ, কি ধমকটাই না দিল! এক্ষুনি তো হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তখন কি হতো? কিছুই তো পড়িনি, শুধু শুধু ভোগলো খবিস লোক, জীবনেও বউ পাবি না, দেখিনিস? না না, এই অভিশাপ লাগবে না ওনার। সব মেয়েরা যেভাবে হামলে পড়ে, বিয়ের জন্য অনেক মেয়েই পেয়ে যাবে নিঃসন্দেহে। ধর, আমারই তো দোষ, কেন হাত দিলাম ওটাতে। থাক, আর কারোর রুমেই যাব না। বলে বেডে হাত পা ছড়িয়ে শুয়ে একটা হাই তুলল। তখনই পায়েলের হাতে নিয়ে দেখলো ফোন টিপ দিয়েছে। ফোন ধরে কানে দিতেই টিপ চিৎকার করে বলে উঠলো, পায়েলের বাচ্চা, তোরে আমি কাঁচা চাবায় খাবো, বেয়াদব মাইয়া। পায়েল বেয়াকুব বনে গেল। ও ভেবেছিল ও টিপকে ইচ্ছা মতো ছাড়বে, না না, টিপ উল্টো ওকে ছাড়ছে। বাবা, তুই বেয়াদব, তোর বর বেয়াদব। এই আমার বরের নিয়ে একটাও বাজে বকবি না। ওরে ভালোবাসা রে। হ্যাঁ, লজ্জা লাগছে, কিন্তু ঢং বন্ধ করে ঝাড়ি মারলে কেন তাই বল। তোরে কয়বার ফোন দিছি দেখছিস তুই? তুই চুপ কর, তোরে কয়বার ফোন দিছি সেটা দেখছিস? তুই আবার আমাকে বলতে আসে? কয়বার আর দিছি? মাত্র কয়েকবার তো। ও তাই না?
সেই মাত্র কয়বার শুনি? দূর, কলেজে কবে যাবি তাই বল। কথা পাল্টাচ্ছিস কেন? এমন করিস কেন বল, কবে যাবি? তুই যেদিন যাবি আমিও সেদিনই যাব। এবার বল তুই কবে যাবি? তুই যেদিন যাবি আমিও সেদিন যাব। ফাজলামো করিস না, বল। তুই কে রে যে তোর সাথে ফাজলামো করব? পায়েল ও টিপ দুজন আবার ঝাড়ি মারামারি করতে লাগলো। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। রুমি ফুপিরাও চলে গেছে 2 দিন আগে। এই 2 দিন পায়েল ওর ফুপি মেঘকে খুব মিস করেছে। কোনো অজানা কারণে সম্পদও মিস করেছে। এটা ভেবে ও অবাক হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করলে সম্পদের চেহারা ফুটে উঠছে বারবার। ও সম্পদকে মনে করতে চাইছে না, তাও ওর সম্পদের কথা বারবার মনে পড়ছে। কোনো কাজেও মন দিতে পারছে না। পড়তে বসলে বইয়ের মাঝে সম্পদের চেহারা ফুটে ওঠে। সম্পদের সাথে ওর কি কি কথা হয়েছে, বিয়ের দিন ওর হাত ধরে ঘোরা, সব ওর না চাইতেও মনে পড়ে। তাই পায়েল এটা নিয়ে প্রচুর নিজের উপরে নিজেই বিরক্ত হচ্ছে। রুমিরাও চলে যাওয়ার সময় পায়েল আর তুলিকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পায়েল যায় আর 2 মাস পর এইচএসসি পরীক্ষা। কয়েকদিন পড়ালেখায় অনেকটা গ্যাপ গিয়েছিল, ওগুলোও তো ওকে কভার করতে হবে। কিন্তু তুলির পড়াশোনা নিয়ে কোনো টেনশন নেই, ওর বিএফ নিয়ে ভালোই আছে। মেঘের সাথে পায়েলের ফোনে কথা হয়েছে বেশ কয়েকবার। যতবারই কথা হয়েছে ততবারই মেঘ কান্না করেছে, সাথে পায়েলও। আজ অনেকদিন পর পায়েল কলেজে এসেছে। এসেই এদিক ওদিক তাকিয়ে টিপকে খুঁজতেছে, বাট টিপের দেখা নেই। ভাও, ভয় পেয়ে কয়েক কদম পেছনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ও বেশ ভয় পেয়েছে, এটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। টিপ পায়েলের অবস্থা দেখে পারলে ওখানে গড়াগড়ি খাইতো। বেয়াদব মায়া, আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করতাম। টিপ হেসেই যাচ্ছে। এত হা হা হি হি করার কি আছে? তখনই বেল বেজে গেল আর টিপের সেদিকে কোনো খেয়াল নাই, ও হেসেই যাচ্ছে। পায়েল বিরক্ত হয়ে টিপের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, এত হাসার কোনো মানেই হয় নাই। ক্লাস শেষে পায়েল আর টিপ কলেজের পেছনে পুকুর পাড়ে বসে বসে বাদাম খাচ্ছে আর এটা সেটা নিয়ে গল্প করছে। টিপ এত কথা বলি। বাবা, কথা বলার জন্য তুই পারমিশন নিচ্ছিস? কোন দিকে সূর্য উঠলো রে? দেখ, সবসময় ফাজলামো ভালো লাগে না। আই এম সিরিয়াস। আচ্ছা বল, কি এমন কথা যে তুই এত সিরিয়াস? টিপ, আমার নীল ভাইয়ের সাথে দেখা হয়েছিল আবির ভাইয়ের বিয়েতে। এটা তো সিরিয়াস কথা? দূর, মুডটাই নষ্ট করে দিলি। আমার এখনো কথা শেষ হয়নি। শোন, আমি ওনার কথা শুনতে মোটেও ইচ্ছুক নই। অন্য কথা থাকলে বলতে পারিস। তুই নীল ভাইয়াকে সহ্য করতে পারিস না কেন, একটু বলবি আমাকে? নীল ভাইয়া তোকে কতটা ভালোবাসে সেটা তো তুই জানিস, তাহলে কেন এভাবে ভাইয়াকে কষ্ট দিচ্ছিস? তুই নিজেও তো একটা সময় নীল নীল করে মাথা খেতি, তাহলে হঠাৎ কি এমন হলো যে তুই নীল ভাইয়াকে আর দেখতেই পারিস না? টিপ কিছু বলছে না, এদিক ওদিক তাকিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করেই যাচ্ছে। পায়েল আবার বলল, দেখ টিপ, আমি জানি না এমন কি হয়েছে যার জন্য তুই নীল ভাইয়াকে দেখতেই পারিস না, কিন্তু নীল ভাইয়া তোর সাথে কথা হয় না, দেখা হয় না বলে তোর বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে। কতটা ভালোবাসলে মানুষ এমনটা করে ভেবে দেখেছিস? নীল ভাইয়ার দিকে আজ একবার তাকিয়ে দেখেছিস তোর দিকে কেমন করুণ চাহনি দিয়ে তাকিয়েছিল? তোর কি একটুও কষ্ট হয় না? একটুও কি মায়া লাগে না? ভাইয়ার পিছনে কত মেয়ে ঘোরে আর ভাইয়া তোর পেছনে ঘোরে। শুধু ভাইয়াকে পাত্তা দিস না, তাও ভাইয়া তোর পেছনে ঘোরে। একটুও তো মায়া হওয়া উচিত তোর। একটুও কি তোর বিবেকে বাধে না? টিপ এবার পায়েলকে জড়িয়ে ধরে টেনে দিল। পায়েল কিছুটা অবাক হলো, তবুও কিছু বলল না, কারণ টিপ যথেষ্ট শক্ত মনের মানুষ। এত সহজে ভেঙে পড়ার মানুষ টিপ না। কি হয়েছে বুনু, কান্না করছিস কেন? আমার কথায় কষ্ট পাইছিস? আচ্ছা সরি, কান্না থামা প্লিজ, কিন্তু আমার কথাগুলো ভেবে দেখিস। কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা কিভাবে ভুল হতে পারে? তুই কি দেখেছিস? সেদিন নীল একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল। আর কি? ফ্ল্যাশব্যাক। আজ পায়েল কলেজে আসেনি বলে টিপ একা কলেজে এসেছে। করিডোর দিয়ে যাচ্ছে তো একদিকটায় তেমন কেউ নেই। টিপ কারোর কান্নার আওয়াজ পেয়ে থেমে যায়। আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে একটা ক্লাসরুমের সামনে এসে থেমে যায়। সেখানে নীল একটা মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর মেয়েটা কান্না করছে। মেয়েটার মুখ তুলতে টিপ অবাক হয়ে যায়, কারণ এটা নীলের কাজিন জেরিন, খুব অহংকারী মেয়ে। কান্না থাম, আমি দেখছি কি করা যায়।
আমি মরে যাব, আমার বাচ্চার কি হবে? চুপ, একদম মরার কথা বলবি। তোর কিছু হবে, আমি বাঁচবো না। চুপ কর শোনা। টিপ আর কিছু শুনতে পারলো না। নিজের ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে ভাবতেই মাথাটা কাজ করা বন্ধ করে দিল। টিপ ওখানে না দাঁড়িয়ে সোজা বাড়িতে এসে প্রচুর কান্না করেছিল সেদিন। খুব কষ্টে নিজেকে সামলিয়েছে। ওর বাবা মার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে ওর বাবা মা বাঁচবে না। ও সেটা ভালো করেই জানে। বাবা মার জন্য হলেও ওকে ঠিক থাকতে হবে। প্রেজেন্ট। টিপ ফুপিয়ে ফুপিয়ে কেটে যাচ্ছে। পায়েল বলল, টিপ, আমরা চোখে যা দেখি তা সবসময় সত্যি হয় না। তুই এটা নিয়ে ভাইয়ার সাথে সরাসরি কথা বল, সলভ করে ফেল। ওকে কাল ওর সাথে এই বিষয়ে নিয়ে কথা বলবো। আরো কিছুক্ষণ কথা বলে ওরা যে যার বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দিয়ে উঠে ফোন হাতে নিয়ে দেখলো টিপ নট প্লাস ফোন কল। সাইলেন্ট থাকায় পায়েলের ফোন ধরতে পারেনি। পায়েল ঘুম ঘুম চোখে কল ব্যাক করতেই টিপ ফোন ধরে কান্নার আওয়াজ পায়। টিপ কান্না করছে, পায়েল ঘুম উড়ে যায়। পায়েল উত্তেজিত হয়ে বলে, আরে এই তুই ঠিক আছিস তো? এইভাবে কান্না করছিস কেন? আমি খুব বড় ভুল করেছি, খুব বড়। আরে না কেটে বল, কি হয়েছে আমাকে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হোয়াট? কখন? কার সাথে? কিভাবে? ছেলের নাম কি? কি করে ছেলে? বুইড়া নাকি ইয়া? টিপ কান্না থামিয়ে দেয় পায়েলের এত প্রশ্ন শুনে। খানিকক্ষণ চুপ থেকে রেগে চিল্লিয়ে বলে, ফাজলামো করস আমার সাথে? আমি মরি আমার জ্বালায়। এত ঢং না করে বল ছেলের নাম কি? কি করে? ছেলে আর কেউ না, নীল। হোয়াট? কেমনে কি? জানি না, বাসায় এসে দেখি নীল আর নীলের পরিবার বসে আছে। এঙ্গেজমেন্টও করে রেখে গেছে। পরীক্ষার পর বিয়ে। তাই এতে ভুলের কি দেখলাম? জেরিনের পেটে বাচ্চা ছিল, সেটা সাব্বির ভাইয়ার। তাই সেদিন অমন করে কান্না করছিল। বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তাই আর সাব্বির ভাইয়া বেবিটা নষ্ট করতে বলেছিল। আর জেরিন সেটা করবে না। তারপর অনেক কষ্টে নীল ওদের এক করেছে। আর আমি কি না কি ভেবে ওকে এত কষ্ট কিভাবে দিলাম? আমার সব দোষ। কান্নাকাটি বাদ দিয়ে ভাইয়ার রাগ ভাঙা। ঠিক কইছস। আমি আর ওকে কষ্ট দিব না। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। এই 1 মাসে অনেক কিছু বদলে গেছে। নীল আর টিপ প্রেম করছে। পায়েল পড়াশোনায় জোর দিয়ে করছে। আর প্রতিদিন ফুপি আর মেঘের সাথে কথা হয়। এত কিছুর মাঝে সম্পদকে এক মুহূর্তের জন্য ভুলতে পারে না পায়েল। আজ পায়েল কলেজে যায়নি, ওর চাচি যেতে বারণ করেছে। পায়েল এটা ভেবে অবাক হচ্ছে যে ওর চাচি আবিরের বিয়ের পর থেকে এই 1 মাস কোনো বাজে ব্যবহার করেনি এবং সব সময় ভালো ব্যবহার করছে। আবির আর নিশি কাল হানিমুনে গিয়েছে, আর সেটা গিফট করেছে জুলি। পায়েল পড়ার টেবিলে বসে পড়ছিল, তখনই ওর চাচি এসে বলল, পায়েল মা, এই শাড়িটা পরে আয় তো। শাড়ি পরবো কেন চাচি? আসলে আজ তোকে দেখতে আসছে। দেখতে আসবে মানেটা কি? দেখো চাচি, আমি এসবের মধ্যে নাই। আমার আর 1 মাস পর পরীক্ষা, আমি সেই দিকে মন দিতে চাই। চাচি এবার বেশ রেগে গেল, নিজের রূপে ফিরে আসলো। এত পড়াশোনা করে কি করবি? হ্যাঁ, বসে বসে আমার টাকাগুলো শুধু শুধু নষ্ট করছিস। বিয়ে করে বিদায় হ বাড়ি থেকে, জ্বালিয়ে মারছিস সেই ছোট থেকে। পায়েল অবাক হয়ে তাকিয়ে আছে ওর চাচির দিকে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে ও। থাক, তোকে শাড়ি পরতে হবে না। এই অবস্থায় তোকে বাড়ি থেকে বিদায় করব বলে হাত ধরে টানতে লাগতো। চাচি, এইসব কি করছো? আমি কোথাও যাবো না, আমি বিয়ে করবো না চাচি। একটু দয়া করো প্লিজ। তোর পিছনে আমি আর 1 টাকাও খরচ করব না। এক্ষুনি যাবি আর বিয়ে করে বাড়ি থেকে বিদায় হবি। চুলের মুঠি ধরে ড্রয়িং রুমে আনলো। সেখানে রনি আর তার পরিবার বসে আছে। পায়েলের মনে অজানা ভয় উঠে দিল। ও জানতো না আজকের দিনটা এমন হবে, তাহলে ও কখনোই বাসায় থাকতো না। বুবু, তোর ছেলের বউকে নিয়ে এসেছি। আসো বৌমা, এখানে বসো। পায়েল ভয় কেঁদে দিল। আবিরও বাসায় নেই যে ওকে এমন বিপদ থেকে রক্ষা করবে। কেঁদে কেঁদে বলল, আমি বিয়ে করবো না। পায়েলের চাচি এক টান দিয়ে পায়েলকে রনির পাশে বসিয়ে দিল, আর পায়েল কেঁদেই যাচ্ছে। বসা থেকে উঠতে নিলে রনি ওর হাত জোরে চেপে ধরে। পায়েল ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে। কাজী সাহেব সব ঠিকঠাক করে সাইন করতে বলে। পায়েল সাইন করবে না বলে জেদ ধরে। পায়েল সাইন করছে না দেখে রনি পায়েলকে এত জোরে চড় মারে যাতে পায়েলের মাথা ভৌ ভৌ করতে থাকে। ঠোঁট কেটে রক্ত বের হয়। এবার যদি সাইন না করিস
তোর এমন অবস্থা করব যে নিজেকে দেখে নিজেই আটকে উঠবি। নে সাইন কর। না না, আমি আপনাকে বিয়ে করব না, আমাকে ছেড়ে দিন প্লিজ। তুই সাইন না করলে তোর ভাইকে মার্ডার করতেও দুবার ভাববো না। জানিসই তো আমি কি কি করতে পারি। পায়েল ওর ভাইয়ের কথা শুনে আটকে উঠল। প্লিজ ভাইয়া, কিচ্ছু করবেন না। চাচি, ও চাচি, তোমার ছেলেকে মেরে দেব বলছে, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না কেন চাচি? এই চুপ, একদম চুপ। কে কার ছেলে? ও আমার ছেলে না। সতীনের ছেলেকে নিজের ছেলে ভাববো? এত দয়া আমার নাই। হাহ, ও আগাছাকে কবে মেনে দিতাম, শুধু একটা সাইনের জন্য বাঁচিয়ে রাখছি। পায়েল ওর চাচির কথায় অবাক হয়ে চেয়ে আছে, মুখের কথা হারিয়ে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। কি বলছে ও? চাচির সতীনের ছেলে মানে কি? আবির ভাইয়া চাচির ছেলে না, তাহলে কার ছেলে? আর কিসের সাইন? কি বলছে এরা? ওর চাচি এতদিন নাটক করেছে ওর সাথে, বাসার সবার সাথে, কিন্তু বাসার কারো ক্ষতি করে দেবে না তো? ওর মাথায় কিছু আসছে না। এসব যখন মাথায় ঘুরপাক খাচ্ছিল তখনই রনি হুয়াঙ্কার দিয়ে বলল, সাইন কর, ভালো ভালো বলে দিচ্ছি, না হলে আমার মতো খারাপ কেউ হবে না। কি করবে এখনো? ওকে কি কেউ আর বাঁচাতে পারবে না? তাহলে কি সব শেষ হয়ে যাবে? ভাইয়াকে বা কি বলবে? ও তো ভাইয়াও তো কষ্ট। ভাইয়া, ও ভাইয়া, প্লিজ বাঁচাও এদের হাত থেকে। মনে মনে ভাবল, কি হলো? সাইন কর। না না, আমি সাইন করব না। আমি তোর মতো শয়তানকে কখনোই বিয়ে করব না, জানোয়ার একটা। হাস করে একটা চর পড়লো পায়েলের গালে। দ্বিতীয়বার একই জায়গায় চর পড়ার সাথে সাথে চুলের মুঠি ধরে ঝাঁকুনি দেওয়ায় পায়েলের অবস্থা খারাপ হয়ে গেল। ও আর শক্তি পাচ্ছে না। ভালো ভালো সাইন কর। পায়েলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাথার চুল শক্ত করে ধরায় মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে মাথার চুলগুলো ছিঁড়ে আনবে। পায়েলের আর কিছুই করার নেই। ও কাপা কাপা হাতে কলম তুলে নিল সাইন করার জন্য। হাত বাড়ালো পেপারে। পায়েল যখনই সাইন করতে যাবে তখনই আবির হুমড়িয়ে আসে, পেপারটা ছিঁড়ে ফেলে। পায়েল তার ভাইকে পেয়ে কেঁদে দেয়। পেছনে নিচে এলো। এদিকে আবিরকে দেখে এবার চোখ বড় বড় হয়ে যায়। আবির তো এখানে কেন? আবির তো এখানে থাকার কথা নয়, তাহলে ও এখানে কিভাবে এলো? পায়েলের চুলগুলো অগোছালো, মুখে থাপ্পড়ের দাগ, ঠোঁটের এক কোণে রক্ত শুকিয়ে আছে, হাত চেপে ধরায় লাল দাগ পড়ে আছে, কেঁদে চোখ মুখ ফুলে গেছে। আবির তার বোনের বিধ্বস্ত অবস্থা দেখে রাগে থরথর করে কাঁপছে। রেগে চিল্লিয়ে বলে ওঠে, এসব কি হচ্ছে? এখানে আমার বোনের এমন অবস্থা কেমন করে হলো? জুলি তরতর করে ঘামছে, কি বলবে এখন? সব গুটিয়ে উঠে যাচ্ছে জুলি। জুলিকে কিছু বলতে না দেখে আবির আরো রেগে বলল, কথা বলছে না কেন? আমি আগে বলেছি না যে আমার বোনের গায়ে হাত তুলে তার অবস্থা খারাপ করে ফেলবো? উপস্থিত কারোর মুখে কোনো কথা নাই। কি বলবে তারা খুঁজে পাচ্ছে না। তাদের সব প্ল্যান যে এভাবে ঘেটে যাবে সেটা তাদের ধারণার বাইরে ছিল, কিন্তু কিভাবে আবির আর নিশি এখানে আসলো সেটা কেউই বুঝতে পারছে না। ওদের সবার জানা মতে আবির আর নিশি এখন হানিমুনে থাকার কথা, তা না করে ওরা এখানে কি করছে? আবির বাবা, তুই এখানে? তোর তো এখনো হানিমুনে থাকার কথা, তা না করে। অবাক হচ্ছেন? কষ্ট লাগছে। প্ল্যান ফ্লপ করে গেল, তাই বেজার কষ্ট করলে আপনাদের আশা কখনোই পূরণ হবে না। আমি তা হতে দেব না। এসব কি বলছিস বাবা? কষ্ট লাগবে কেন? কিসের প্ল্যান? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আর আপনার ভালো মানুষের নাটক করতে হবে না। খোলস থেকে বেরিয়ে আসেন। অনেক হয়েছে লুকোচুরি খেলা, জুলি খান। কি 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 সব? আচ্ছা, আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না, আমি বলছি শোনেন। আপনি আমার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিলেন, ঠিক বলছি তো আমি? জুলি ভয়ের শেষ, ভয়ার্থ চোখে এদিক ওদিক তাকাতে আছে, কিছু বলছে না। চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছেন কেন? আমি জানি আমি ঠিক কথা বলছি। তো পরের স্টেপে যাই। আপনার স্বামী ছিল মাতাল, মদ খেয়ে এসে আপনার উপর অত্যাচার করত। তুলি জন্ম নেয়ার 2 সপ্তাহ আগে আপনার স্বামী মারা যায় গাড়ি চাপা পড়ে। আপনি তাতে কষ্ট পেয়েছিলেন কিনা সেটা আমি জানি না। তুলি হওয়ার কথা শুনে আমার মা আপনাকে দেখতে চায়। আপনি জানতেন আমার মায়ের বড়লোক ঘরে বিয়ে হয়েছে, তাই আপনি আমার মাকে দেখে নাটক শুরু করে দেন। কোথায় যাবেন, কি করবেন, আপনার ছোট মেয়েকে নিয়ে কি করবেন, ব্লা ব্লা ব্লা, আরো কত কি। আমার মা আপনার কষ্টের কথা শুনে তার মন গলে যায়, আপনাকে এই বাড়িতে নিয়ে আসে। আমার মায়ের সুখ শান্তিতে সংসার করছে দেখে আপনি জ্বলে পুড়ে মরতেন। আপনি তো সুখে সংসার করতে পারেননি, তাই আমার মাকে দেখে হিংসা হতো আপনার।
তারপর আপনি প্ল্যান করেন আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করবেন আর সব সম্পত্তির মালিক হবেন। তাই আমার বাবাকে নিজের জালে ফাঁসালেন। আমার মা এগুলো সহ্য করতে পারতো না আর খুব কান্না করতো, আর আমার মাকে সুইসাইড করতে বাধ্য করলেন। আমার মায়ের মৃত্যুর খবর শুনে আমার চাচা আসলো। আপনি তাকে দেখে অবাক হয়েছিলেন, কারণ আপনি জানতেন না যে আমার বাবার আরো একটা ভাই আছে, আর সে বান্দরবনে থাকে, ওখানকার অফিস সামলায়। আপনি মনে করেছিলেন আমার মা আর আমাকে মারলে আপনার রাস্তা ক্লিয়ার, বাট তার হলো না। আমাকে আপনি মারতে পারেননি, অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি, কারণ আপনি পরে জেনেছেন অর্ধেক সম্পত্তি আমার নামে আর অর্ধেক সম্পত্তি পায়েলের নামে। আপনার প্ল্যান করলেন আমাকে দিয়ে সাইন করাবেন, ভুলিয়ে ভালিয়ে যে করেই হোক, কিন্তু আপনি পারেননি, কারণ আমি ছোট থাকলেও আমি আগেই সবই বুঝতে পারছিলাম। যখন চাচা চাচি এই কাজের জন্য বাইরে গিয়েছিল, আপনি পায়েলকে রেখে দেন আপনার কাছে, আর আপনি সুযোগটা কাজে লাগান। আপনি একটা ট্রাক ভাড়া করে চাচা চাচির গাড়িটাকে ধাক্কা মারেন, আর সেখানেই এর মধ্যে পায়েলের আর আমার থেকে অনেক চেষ্টা করেছেন দলিলের সাইন করে নেওয়ার, কিন্তু পারেননি। আমি যেহেতু সব জানতাম আর পায়েলকে আগলে রাখতাম। না, আমি এসব কিছুই করিনি। কি প্রমাণ আছে? হ্যাঁ, কি প্রমাণ আছে আমি এসব করেছি? প্রমাণ তো এখানে জুলিখা। উপস্থিত চোখ এখন সম্পদের দিকে। জুলি বলল, কিসের প্রমাণ? আপনার কুকর্মের প্রমাণ। মিস্টার রাফিক, ভিতরে আসুন। একটা লোক প্রবেশ করলো। তাকে দেখে জুলি চমকালো। সম্পদ বলল, আপনি বলুন আপনাকে উনি কি কি করতে বলেছে? উনি আমাকে 50,000 টাকা দেয় আর একটা গাড়ির নম্বর দেয়, আর আমি যেন ওই গাড়িকে ধাক্কা দিই, এমনভাবে দেই যেন গাড়ির ভিতরে যেই থাকুক না কেন সে যেন বাঁচতে না পারে। আমি রাজি না হতে চাইলে উনি আমাকে বলে কাজ শেষে আরও 50,000 টাকা দিবে। আমিও টাকার লোভে পড়ে রাজি হয়ে যাই। এই লোক মিথ্যা বলছে। তোমরা ওকে সব শিখিয়ে আনছো। আমি এসব কিছুই করিনি। আপনি আপনার নাটকটা থামান প্লিজ, জাস্ট টলারেট করতে পারছি না আমি আর। এই যে আপনার বোন আপনাকেও ঠকাচ্ছিল। এইখানে যে পেপারটা ছিল ওটা জুলির নামে, আপনার নামে না। কি বোকা আপনি! আর আপনার ছেলে? আবিরের কথায় শুধু অবাক হয়ে শুনছিল এতক্ষণ, আর এই কথা শুনে অবাকের শীর্ষে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে জুলির দিকে। জুলি আর রনি এসব জানতো না। ও শুধু পায়েলকে ওর ছেলের সাথে বিয়ে দিয়ে অর্ধেক সম্পত্তির মালিক হতে চেয়েছিল, আর তাতে জুলি সায় দিয়েছিল। তাই তো বিয়ের কাগজের পাশাপাশি সম্পত্তিরও কাগজ রেখে দিয়েছে। তাতে লেখা পায়েল তার সম্পত্তির সকল মালিকানা জুলির নামে করে দিয়েছে, কিন্তু রুলি জানে এটা ওর নামে। হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছি। গুড, অ্যাট লাস্ট স্বীকার করলেন তাহলে। ছি মা, তুমি আমার মা, এটা ভেবেই আমার ঘেন্না আসছে। তুমি এতটা নিচ! ছি! এতক্ষণ আরিফ আর তুলি দরজার সামনে দাঁড়িয়ে সব শুনছে। তুলি কলেজ থেকে এসে বাসার ভেতরের অবস্থা বোঝার চেষ্টা করে। তার কিছুক্ষণের মধ্যে আরিফও এসে আর এগুলো শুনে ওরা বুঝতে পারে কি হচ্ছে এখানে। ওরাও এসব কিছুই জানতো না। আবির আরিফের সাথে ওর মা মারা যাবার পর থেকে ভালোভাবে কথা বলতো না। সব কিছুর জন্য ওর বাবা আংশিক দায়ী। উনি যদি জুলিকে সুযোগ না দিত তাহলে ব্যাপারটা এতদূর আসতো না, এত কিছু হতো না। তুলি, মা ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্য এমনটা করছি, তোর সুখের কথা ভেবে এমনটা করেছি, শুধু তোর জন্য। মা, সুখ পুরে ঘরে পাওয়া যায়, শয়তানি করে না। তুমি যে এতটা নিচ আমার জানা ছিল না। তোর দেখে দেখে আমি পায়েলকেও কতটা কষ্ট দিয়েছি। তুমি যা বলেছ তাই করেছি। তোমাকে আমার মা ভাবতে ঘৃণা লাগছে। একটা খুনি কিভাবে আমার মা হতে পারে? জুলি ওর মায়ের কথা শুনে তার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। নিজেকে নিজের কাছে ছোট মনে হতে লাগলো। তার মেয়ে যেটা বলল সেটা তো ঠিকই, পুরে ঘরেও সুখ পাওয়া যায়। তাহলে কি সে ভুল করেছে এতদিন? হ্যাঁ, সে ভুল করেছে, তার মেয়ের কাছে ঘৃণার পাত্রী হয়ে গেছে। এর থেকে কষ্টের আর কি বা হতে পারে? এসব ভেবে জুলির চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। পুলিশ এসে জুলিকে আর রনিকে নিয়ে গেল। জুলি নিয়ে যাওয়ার সময় কোনো প্রকার বাধা দেয়নি, কিন্তু রনি যেতে চাইছিল না, জোর করে নিয়ে গেছে। পায়েলকে কিছুক্ষণ আগে ডাক্তার এসে দেখে গেছে। পায়েলের রেস্টের প্রয়োজন, তাই ওকে ঘুমের ইনজেকশন পুশ করে দিয়েছে। জ্বর আসছে আস্তে আস্তে।
সম্পদ পায়েলের পাশে বসে আছে। ওর প্রেয়সীর শুকনো মুখটা দেখে ওর খুব কষ্ট হচ্ছে। আজকে ওর প্রেয়সীর উপর দিয়ে কতই না ধকল গেল। ও এসে পায়েলের দিকে চোখ পড়তেই বুকের ভেতর ধক করে ওঠে। কিন্তু সবাই থাকার জন্য পায়েলের কাছে আসতে ইতস্তত বোধ করছিল। সময় কারোর জন্য থেমে থাকে না। সেদিনের ঘটনার পর আজ 3 দিন হয়ে গেল, সবাই যে যার মতো ব্যস্ত। আরিফ সেদিনের পর আবিরের সাথে কথা বলতে চাইছে, কিন্তু আবির ইগনোর করে যাচ্ছে বারবার। তুলি সেদিনের পর একদিন ঘর বন্দি ছিল, ঘর থেকে বের হয়নি। তার পরের দিন বাসা থেকে চলে যাবার জন্য বললে আবির বাধা দেয়, বলে কোথায় যাবি? জানি না। তুলি, তুই যে আমার বোন, কিন্তু তোর মনে এতদিন হিংসা অহংকার ছিল, সেই জন্য তোর সাথে বাজে বিহেভ করতাম। তার জন্য আমি তোর কাছে সরি বলবো না। তোরও যে দোষ ছিল, তুই তোর মায়ের খারাপ কথাগুলো শুনেছিস, কিন্তু এতদিনে তুই তোর ভুলগুলো বুঝতে পেরেছিস, এটাই অনেক। এখন রুমে যা, এ বাড়ি থেকে কোথাও যাওয়া হচ্ছে না। রুমে গিয়ে পড়তে পার, সামনে এইচএস এক্সাম। তুলি আবিরকে জড়িয়ে হু হু। এই পাগলি, কাঁদছিস কেন? সরি ভাইয়া, অনেক কষ্ট দিয়েছি তোমাদের। বোকা মেয়ে, এভাবে কাঁদতে নেই, যা রুমে। এই 3 দিনে পায়েল একবার হুঁশে আসছিল। জ্বরে চোখ খুলে আবির আর সম্পদ দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখেছে। নিচে চেয়ারে বসে প্রেসক্রিপশন দেখছিল, তুলিকে দরজার পাশে উঁকি মারতে দেখছিল। ক্লান্তিতে ওর বেশিক্ষণ চোখ মেলে রাখতে পারেনি। আজ একটু সুস্থ বোধ করছে পায়েল। সম্পদ পায়েলকে স্যুপ খাইয়ে দিচ্ছে, আর পায়েল চোখ বড় বড় করে তাকিয়ে আছে সম্পদের দিকে আর খাচ্ছে। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। সম্পদের কথা শুনে পায়েল সাথে সাথে চোখ নামিয়ে নিলে এদিক ওদিক তাকাতাকি করতেই লজ্জায় লাল নীল হতে লাগলো। সম্পদ বাঁকা হেসে বলল, লজ্জা পেলে তোমায় অনেক সুন্দর লাগে। সম্পদের কথা শুনে পায়েল বিষম খেলো, কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। বিড়বিড় করে বলতে লাগলো, অসভ্য লুচ্চা বেটা। পায়েল আস্তে কথাটা বললেও সম্পদের কানে যায়। এটা শুনে বাঁকা হেসে বলল, শুধু তোমার কাছেই। তখনই কোথা থেকে মেঘ দৌড়ে এসে পায়েলকে জড়িয়ে ধরে বলল, আপু, তোমার কি হয়েছে? তোমার কষ্ট হচ্ছে? বলতে বলতেই ওর চোখ দিয়ে টুপটা বৃষ্টির মতো পানি ঝরতে লাগলো। পায়েল অবাক হয়ে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না দেখে মেঘ বলল, আপু, তুমি কথা বলছো না কেন? তুমি কি আমার উপরে রাগ করেছো? আমার এক্সাম ছিল, সেই জন্য আসতে পারিনি। সরি, আই এম রিয়েলি সরি। এমা, মেঘ বাবু, তুমি কাঁদছো কেন? আমি রাগ করিনি তো, আমি ঠিক আছি, দেখো। সত্যি তো? সত্যি। জানো, তোমার টেনশনে আমি মনে হয় এবার এক্সামে ফেল করব। পায়া যদি বকা দেয়, তাহলে তুমি একটু আমাকে বাঁচিয়ে নিও। সম্পদ যে পর পাশে বসে আছে সেদিকে মেঘের খেয়াল নেই, ও ওর মতো বক বক করছে। সম্পদ বলল, ফাইজলামি হচ্ছে। এবার যদি রেজাল্ট খারাপ আসে তাহলে তোকে আমি বাসা থেকে বের করে। মেঘ চোখ বড় বড় করে আবার হ্যাক করে কেঁদে দিল আর বলতে লাগলো, রাখো, সময় খেয়ে ফেললো গো। এখানে হচ্ছেটা কি? মেয়েটা অসুস্থ আর এখানে তোরা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি। যা, বের হয় এক্ষুনি। সম্পদ মেঘের দিকে চোখ রাঙিয়ে চলে গেল। সম্পদ চলে যেতেই মেঘ চোখ মুছে হি হি করে হেসে বলল, আমার অ্যাক্টিংটা কেমন হলো বললা না তো? মেঘের কথায় পায়েল আর রুমি দুজনে এই দুজনের দিকে তাকিয়ে ঠিক করে হেসে দেয়। পায়েল তুলির রুমে নক করলো। কে? আমি। পায়েল তুলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার চোখ মুখ ফোলা আর লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কেঁদেছে। চোখের নিচে কালি পড়া, মুখে কয়েকটা ব্রণ বের হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি। ওহ, তুমি কিছু বলবা? ভিতরে আসো। তোমার শরীর কেমন? ভালো। তুমি আমাকে কি যেন বলবে বলে আসছো? তুমি আমাকে তুমি তুমি করছো কেন? তুমি তো আমাকে তুই করে বলো। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সরি। আরে সরি বলছো কেন? আমি কিছুই মনে করিনি। তুমি আগের মতোই আমাকে তুই করে বলবে। তুমি অনেক সহজ সরল, সেজন্য কিছু মনে করনি। এতদিন কতই না কষ্ট দিয়েছি, এখন বুঝতে পারছি। আরে কাঁদছো কেন? আগের কথা ভুলে যাও। পাস্ট ইজ পাস্ট। অতীত নিয়ে পড়ে থাকলে তো জীবন চলবে না, নিজেকে গুছিয়ে নাও। তুমি কলেজে যাওনি কেন এই কয়দিন? ভালো লাগছিল না, তাই যাইনি। এমনি ভালো লাগছিল না মানে কি? এভাবে ঘরের দরজা আটকে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে, কাল থেকেই কলেজে যাবে। রোহানের সামনে কিভাবে দাঁড়াবো আমি? ও যদি এসব জেনে আমাকে ছেড়ে চলে যায়,
তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুফানকে যে আমি বড্ড এটাতে তো তোমার দোষ নাই। আর রোহান যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে ও তোমাকে ছেড়ে যাবে না কখনো, বুঝলে? আচ্ছা, তুমি কি আমার ফ্রেন্ড হবে? না। ও বেস্ট ফ্রেন্ড হবে? হ্যাঁ। 5 বছর পর পায়েল মুখ গোমরা করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সম্পদ পায়েলের পেছন থেকে জড়িয়ে ধরে। সম্পদ পায়েলকে টাইটলি জড়িয়ে ধরে গান গাইতে লাগলো। আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দাড়ি কমা। পায়েল সম্পদের বুকে গুটি সুটি মেরে বসে গানটা শুনলো মন দিয়ে। গান শেষ হতে সম্পদ পায়েলকে বলল, তুই কি জানিস আমার ভালোবাসায় কোনো দাড়ি কমা নাই? কেন কোনো দাড়ি কমা নাই? কারণ আমার ভালোবাসা অসীম, যার কোনো শেষ নেই। আমিও খুব খুব ভালোবাসি আপনাকে। তাই বলেই কাতুকুতু দিতে লাগলো। পায়েল খিলখিল করে হেসে দিল। সম্পদ আর পায়েলের মেয়ে ঘুম পাতলা হওয়ায় জেগে গিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। কান্নার আওয়াজ পেতে সম্পদ আর পায়েল দৌড়ে রুমে গেল। আপনার জন্য সব হলো, এবার সামলান আপনার মেয়েকে। আজব, আমি কি করলাম? হ্যাঁ হ্যাঁ, আপনি কিচ্ছু করেননি। কি করবেন? আপনার মতো ভালো মানুষ এ বিশ্বে নেই। তা অবশ্য একটা ভালো কথাই বলছো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।